প্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতোই আপনাদের স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। ইতিমধ্যে যে সমস্ত দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত দুইজন অতিথি। আর নিখিল স্কুলে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বিষয় কি, রোহিঙ্গা সমস্যা যে 3 বছর, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের অতিথি মেজর অফ আমদাদুল ইসলাম, সামরিক বিশ্লেষক ও পাবন্দিক। আমি তাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ডক্টর রহমান নাসির উদ্দিন, নৃবিজ্ঞানী ও নৃবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি তাকেও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যুক্ত থাকুন। দর্শক আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনারা যুক্ত হওয়ার পদ্ধতি হচ্ছে আপনারা কমেন্টস করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি একাধিক ফেসবুক পেজ, একাধিক ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে যথারীতি চলছে। আপনারা যে কোনো একটি জায়গায় আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ নিতে পারেন। আশা করি আপনারা নির্দিষ্ট বিষয়ের উপরে কমেন্টস করবেন এবং আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই জানবেন। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট সামরিক বিশ্লেষক মেজর অফ আমদাদুল ইসলাম, আপনার কাছে আসবো। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই নির্মম যে নির্যাতন রোহিঙ্গাদের উপর, এটি শুরু হলো গত 3 বছর আগে। আমাদের কাছে তাদেরকে পাঠিয়ে দিল প্রায় 10 লাখেরও অধিক রোহিঙ্গাকে। এই নির্যাতনের মূল কারণটা কি, আমি আপনার কাছ থেকে একটু দর্শকের উদ্দেশ্যে জানতে চাই। ধন্যবাদ। এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সেটা হচ্ছে আপনার এই যে রোহিঙ্গাদের ব্যাপারে ঐতিহাসিক প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে মিয়ানমারের বার্মিজ এবং আরাকান অর্থাৎ রাখাইন, এদের মধ্যে একটা যেটা আমি বলবো যে সম্প্রদায়গত একটা সংঘাত বিদ্যমান তাদের মধ্যে। এটা শুরু হয় বিশেষ করে একেবারেই প্রকট হয় যখন আপনারা হয়তো দর্শকরা অনেকেই নাম শুনেছেন, মহামণি ছিল চোক্তোতে। চোক্তো বলে একটা জায়গা আছে আরাকানে। সেখানে গৌতম বুদ্ধের জীবিতকালে উনাকে আরাকান রাজা সেখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছে। তো সেই সময়ে রাজা বৌদ্ধের এক খুব এনলাইটেন মোমেন্টে ওনার একটা রেপ্লিকা তৈরি করার, অর্থাৎ একটা মূর্তি তৈরি করার জন্য অনুমতি প্রার্থনা করেছিল। তো গৌতম বুদ্ধ সেখানে তার সেই অনুমতি তাদের দিয়েছিল এবং যখন মূর্তিটা যখন তৈরি হয়, সম্পন্ন হয়, তখন সেটা গৌতমকে দেখানো হয়। রাজা দেখিয়েছেন এবং উনি সেটা দেখে খুব ওনার আবার আরেক এনলাইটেন মোমেন্টে উনি সেখানে বলছিলেন যে এটা ধন্যবাদী, খুশি হয়ে, অর্থাৎ উনি সন্তুষ্ট হয়ে ওনার প্রতিমূর্তি দেখে। তো সেই থেকে এটা কিন্তু চক্ততে ছিল এই জিনিসটা। এটাকে বলা হয়, তারা বলে মহামণি। অনেকদিন পরে বার্মিজ রাজা যখন বোধপায়া ক্ষমতাসীন, তখন বোধপায়া চিন্তা করলেন যে বৌদ্ধরা তো এরা কিন্তু এইটা রাখার জন্য যোগ্য নয়। বৌদ্ধের এই যে মূর্তি মহামণি রাখার অধিকারী হতে পারে, সেটার যে গৌরব, সেই গৌরবে গৌরবান্বিত হতে পারে বার্মিজরা, রাখাইনরা নয়। তখন সেই প্রথম বোধপায়া আরাকানিওমা ক্রস করে চক্ততে অভিযান পরিচালনা করে। সে অভিযানে তার মূল উদ্দেশ্য ছিল এই মহামণি নিয়ে যাওয়া রাখাইনদের, অর্থাৎ মগদের কাছ থেকে। তো সেখানে ঘটনাটা ঘটেছিল দুই বৌদ্ধ ধর্ম অবলম্বী কিন্তু দুটি জাতিসত্তার মধ্যে, একটা হচ্ছে রাখাইন, একটা হচ্ছে বার্মিজ। তো সেটা যখন নিয়ে যায়, সে নিয়ে যাওয়ার যে যুদ্ধ হয়েছিল, দখলাদখলের যে যুদ্ধ হয়েছিল, সেখানে অনেক বার্মিজ রাখাইনরা কিন্তু নিহত হয়। সেই থেকে রাখাইনরা কিন্তু, অর্থাৎ আরাকানের লোকজন বার্মিজদেরকে চোর বলে অনেকে, যারা একটু কারণ চুরি করে বৌদ্ধের মূর্তি নিয়ে গিয়েছে, যেটা এখন মান্ডালাইতে আছে এবং হাজার হাজার লক্ষ দর্শক পর্যটকরা সেটা পরিদর্শনে যায় এখন, সেখানে সেটা আছে। আর যারা খুব ফ্যানাটিক ধর্মীয়, তারা বলে যে না, সেটা চক্তের জঙ্গলে এখনো আছে। এটা হলো একটা, এই প্রেক্ষাপটটা হচ্ছে দুই জাতিসত্তার মধ্যে দ্বান্দ্বিক একটা পরিবেশ, অর্থাৎ মারামারির পরিবেশ। যেমন নাউই যখন ক্ষমতায় আসলেন এবং তার সামনে যখন পানলুইন, যেটা জেনারেল অং সান করেছিলেন শান স্টেটের একটা জায়গায়, পানলুইন বলে একটা জায়গা আছে, সে পানলুইনে একটা সমঝোতা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, জাপানিজদের বিরুদ্ধে, সম্মিলিতভাবে একটা তারা সংগ্রাম করবে স্বাধীনতা লাভের জন্য। সেখানে সব জাতিসত্তাগুলো, আপনারা দর্শকরা জানেন, আপনিও জানেন, বিশেষ করে আমার প্রফেসর রহমান নাসির তো এটার ব্যাপারে ওনার এটা উইচ ইজ অথরিটি অলসো। তো সেখানে যেটা করা হলো, পানলুইনে বলা হলো সমস্ত জাতিসত্তাকে আমরা সম্মিলিতভাবে সংগ্রাম করব
ব্রিটিশ পূর্ব আমাদের যে আইডেন্টিটি ছিল, আমাদের যে পরিচয় ছিল, সেই অভিধা আমরা ইচ্ছা করলে আমরা স্বাধীন জাতিসত্তা হিসেবে আবার ফেরত যেতে পারবো, অথবা আমরা একটা লুজ কনফেডারেশনের মধ্যে আমরা থাকবো। তো সেরকম কিরকম জাতিসত্তায় ফেরত যাবে? ব্রিটিশ দখল পূর্বে যেমন ওখানে এখনো 7টা আপনার স্টেট আছে, যেমন রাখাইন স্টেট, মন স্টেট, শান স্টেট, এরকম স্টেট আছে 7টা। আবার 7টা আছে আপনার যেটা হলো তাদের ডিভিশন, যেটা হলো জনমান্ডালের ডিভিশন। এটা ডিভিশন গুলো 7টা ডিভিশন ছিল, নিয়েছিল বার্মা, আর এর বাইরের জাতিসত্তাগুলি স্বাধীন ছিল। যেন অং সান সবাইকে সম্মিলিত করার জন্য সেখানে যেটা বলেছিলেন সেটা হচ্ছে সমস্ত জাতিসত্তা আমরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ এবং জাপানিজ অকুপেড আর্মির বিরুদ্ধে বা সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। স্বাধীনতার পর আমরা স্ব অভিধায় ফেরত যাব, জাতিসত্তার মধ্যে ফেরত যাব, অথবা না চাইলে আমরা লুজ ফেডারেশনে থাকবো। জেনারেল যখন 1962-তে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসলেন, তার আগের থেকেই এটা অনেকটা সেখানে অনেকটা অ্যাকসেপ্ট করে যাচ্ছিল যে স্বাধীন শান হয়ে যাবে, স্বাধীন শানরা শানের দিকে যাবে, আরাকানি আরাকান স্টেট করবে, এরকম একটা অবস্থায় ছিল। কিন্তু যেমন নেউইন চিন্তা করলেন এই লুজ ফেডারেশনের দরকার নেই, আমরা একটা বার্মাকে একটা এন্টিটির মধ্যে নিয়ে আসবো। তখন সে একদিকে তার স্ট্রিম রোলার চালালো সামরিক, আরেকদিকে করলো কি যে একটা জাতিগত একটা সম্প্রদায় ভিত্তিক একটা কমিউনাল একটা তুলতে হবে। সেটা হচ্ছে কি, সমস্ত বৌদ্ধ ধর্ম অবলম্বী জাতিসত্তা যারা আছে তাদের যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাদের একটা কমন একটা এনিমির দরকার আছে, একটা শত্রুর দরকার সৃষ্টি করতে হবে, যেটা বরাবরই ফেসিবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, সামরিক একনায়ক এটা পৃথিবীর দেশে দেশে করেছে। ঠিক বার্মাতেও যেমন একই পদক্ষেপ নিয়েছেন। এই রোহিঙ্গাদের নিরীহ মানুষগুলোর বিরুদ্ধে রাখাইনদের উস্কালো, যে রাখাইনরা ছিল বার্মিস্টের বিরুদ্ধে। এটা রমন নাসির ভাই আরো বেশি করে উনি ফোকাস করতে পারবেন, যেহেতু এটা ওনারই সাবজেক্ট, তবু আমি এখানে ইন্টারাপ্ট করছি একটু। সেখানে যখন এই দুটা জাতির মধ্যে তখন মারামারিটা সৃষ্টি করার জন্য কৌশল অবলম্বন করবে ধর্মের বিরুদ্ধে, অর্থাৎ এরা জাতি নৃতাত্ত্বিকভাবে যেমন আলাদা, রাখাইনরা ধর্মের দিক থেকেও আলাদা। এখন সেখানে জেনারেল নেউইন দেখাই দিল যে ধর্মকে যদি এখানে সামনে উস্কে দেওয়া যায়, ধর্মীয় উগ্রবাদ দিয়ে এখন দুটা এই রাখাইন এবং রোহিঙ্গাদের মধ্যে মারামারিটা সৃষ্টি করতে পারলে বার্মিজরা এসে মধ্যখানে সেখানে মাতবরি করবে এবং দেবে চলো। এটা বার্মিজদের কারণ কি, বার্মিজ হচ্ছে এক হচ্ছে তাদের অ্যান্টিটিকে একত্র করা, দ্বিতীয় হচ্ছে তারা এখন একতন্ত্রকে বৈধ দিয়ে সামরিক শাসনকে বজায় রাখা একটা উত্তেজনা সৃষ্টির মাধ্যমে। দ্যাট ওয়াজ দি স্পিরিট অ্যাকচুয়ালি। বারবার আরেকটা হলো তাদের হিডেন একটা ভয় ছিল, সেই ভয়টা হচ্ছে যদি রোহিঙ্গারা এখানে কোনো কারণে তাদের যে ডেমোগ্রাফিক যেই সিনারিও ফার্টিলিটি, সেটার মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে রাখাইনদের এটা হচ্ছে জাতিসত্তা বা এটা হচ্ছে জানি না নৃতাত্ত্বিক কোনো কি আছে এখানে বা স্বাস্থ্যগত কি আছে, সেখানে যদি রাখাইনদের একটা ফ্যামিলিতে একটা বা দুটা সন্তান হয়, সেখানে রোহিঙ্গাদের দেখা গেছে 8, 10, 12টা সন্তান, তারা দে আর ব্লেসড। ইটস দ্য হেভেনলি, ইটস এ ব্লেসড, আই মাস্ট সে। এখন আমরা অনেকে ওখানে উপহাস করি। তো সেখানে তারা দেখলো এই ডেমোগ্রাফিক ইমব্যালেন্সটা কিন্তু তাদের হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না ইমব্যালেন্স হতে। যদি এরকম হয়, সেরকম কোন এক মুহূর্তে, বিকজ আরাকান ওয়াজ নেভার বিন এ পার্ট অফ মিয়ানমার, ইতিহাসে বার্মার অংশ ছিল না। এটা সময় খুব অল্প অল্প সময়ের জন্য তারা দখল করে রেখেছিল। বাট আদারওয়াইজ এই যে আপনি দেখেন ব্রাউতে আরাকান রাজসভার বাংলা সাহিত্য, সেখানে কিন্তু ফ্লোরিশ হয়েছে, বিশাল একটা ব্যাপার, ব্যক্তি আছে। আমরা বাংলাদেশিরা সেই ব্যাপারে খুব বেশি জ্ঞাত নই। আরাকান রাজসভার বাংলা সাহিত্যের যে ফ্লারিশ হয়েছে, ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায় সেখানে বলেছেন, যখন বৈষ্ণবীয় আচরণের দখলদারিত্বে পুরা রার বাংলা যখন ক্ষত বিধ্বস্ত হচ্ছে, সেখানে বাংলাদেশের এই অঞ্চল থেকে দক্ষিণবঙ্গের কোন মানুষরা কি সাহসে, কোন উৎসাহে, কোন অনুপ্রেরণায় আরাকানের সেই জঙ্গলে গিয়ে বাংলা সাহিত্যকে ফ্লারিশ করেছিল, স্ফুরণ ঘটিয়েছিল, প্রস্ফুটিত করেছিল। সেখানে আব্দুল করিম সাহিত্য বিষয়ক এবং ডক্টর এনামুল হক যখন সেটাকে সামনে নিয়ে আসলেন, উনি বললেন একজন দ্রোণাচার্য এখানে, আরেকজন অর্জুন। একজন জিনিসকে তুলে এনেছেন আব্দুল করিম সাহিত্য বিষয়ক, সেখানে অর্জুন হয়ে সেটাকে ডক্টর এনামুল হক আরো সামনে নিয়ে আসলেন। আমাদের কাছে কিন্তু সেই ইতিহাস এখনো পর্যন্ত সেরকম ভাবে আলোকিত হয় নাই, ফোকাস হয় নাই আরাকান রাজসভায় বাংলা সাহিত্যে। সেখানে যে এই যে আপনার দৌলত কাজী, আলাওল থেকে শুরু করে আশরাফ, আর একটার পর একটা 20টার মতো শুধু উপন্যাসের এই ওখানে। আর সেখানে তো আপনার বাংলায় যে ফার্সি থেকে
সেই পরিমাণ ভাষা ট্রান্সলেশন বাংলা ভাষা অনুবাদ সাহিত্যের সৃষ্টি হয়েছে, আমরা সেগুলো কিছুই জানি না। আমি কয়েকবার সেখানে গিয়েছি, আমার খুব দুঃখ হয়েছে যে এইখানে যেই পাথরের শহর 2600 বছরের ইতিহাস যেখানে আছে লুক্কায়িত, সেখানে বাংলা সাহিত্যকে যারা চর্চা করেছে সেই মানুষগুলোকে কিন্তু আমরা ঠিক মতো আমাদের ফোকাস করি নাই। জাতিসত্তার মধ্যে তাদের অ্যামালগামেট করার মতো আমাদের শক্তি বা আমাদের জ্ঞান সেখানে আমাদের সামনে এগিয়ে দেয়নি। কিন্তু আমার মনে হয়েছে, আমি একদিন মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা বলেছিলাম, আমি যখন সেখানে হাঁটছি উনি অবাক বিস্ময়ে বলেন, আমরা কেন সেখানে আমাদের লাইফ ফেলছি না, আমরা কেন ফোকাস করছি না। এটা আমাদের যারা বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন, আমাদের সাহিত্যিক যারা আছেন, আমাদের ইতিহাসবিদ যারা আছেন, আমাদের যে নাসির উনি নৃতত্ত্বের অধ্যাপক, ওনাদের কাজ। সেখান থেকে আমি যখন হাঁটছি আমি বলছি প্রতিটা পাতার মর্ম আমার পায়ে যখন পড়ছে আমার মনে হচ্ছে যে বাংলা সাহিত্য যেন কলকলীয় কথা বলছে, এবং অনেকটা অভিমানের সুরে যে আমরা এখানে হারিয়ে যাওয়া যারা গবেষক ছিল, যারা বাংলা সাহিত্যে ফার্সি সাহিত্য থেকে বাংলা সাহিত্যকে এনরিচ করেছেন একটার পর একটা। যাই হোক, সেটা অন্য জিনিস। তো সেখানে আরাকান কিন্তু বরাবরই স্বাধীন ছিল। এখন বার্মিজদের যেটা ভয়, কোনো এক সময় যদি আবার সেখানে স্বাধীনতার ডাক কেউ দেয় তাহলে সেটা কিন্তু রোহিঙ্গারাই করবে। রোহিঙ্গারা বেড়ে যাচ্ছে তাদের জনসংখ্যা, সুতরাং কাটে, এই চেক করতে গিয়ে কিন্তু ওদের উপরে অত্যাচার, ওদের উপর অনাচার। না হলে এই মানুষগুলো কিন্তু প্রতিবাদের কোনো ভাষা নাই, এদের কোনো বিপ্লব করতে যায়নি, ওরা কোনো দাবি দাওয়াও জানে না, যেভাবেই ছিল সেভাবেই ছিল। এটা কেউ কোনোদিন বলতে পারবে না যে রোহিঙ্গারা এখানে মারামারি কাটাকাটি করেছে নিজের থেকে, বরং তারাই মার খেয়েছে। নীরবে তাদের প্রতিবাদের ভাষা হলো চোখের পানি ফেলা, এইটুক পর্যন্ত। এখন আমি একটু পরে হয়তো আপনি প্রশ্ন করলে অন্যভাবে আসবো, আমি অনেক সময় নিয়ে ফেলবো। না, থ্যাংক ইউ। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি তুলে ধরেছেন। আমি এই মুহূর্তে আসতে চাই ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনার কাছে, কি পরিমাণ মানুষ নির্যাতিত হয়ে বাংলাদেশে আসলো এবং তাদের বর্তমান যে প্রেক্ষাপটের অবস্থা কি। আপনি তো এই বিষয়ে অনেক পড়াশোনা করেছেন, আমি আপনার অনেক লেখালেখির সাথে আমি নিজেও ব্যক্তিগতভাবে পরিচিত আছি। তো এই বিষয়টি দর্শকের উদ্দেশ্যে যদি আপনি মেজর এমদাদ সাহেবের সাথে যুক্ত করেন তাহলে দর্শকের কাছে সম্পূর্ণ বিষয়টি একটি চিত্র এসে যাবে। প্রথমত ধন্যবাদ আপনাকে এরকম একটা সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য, এবং মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, উনি নলেজেবল পারসন, ওনার সাথে একসাথে অনেক শো আমরা করেছি, এবং এটা সবসময় খুব প্লেজেন্ট যে উনি একটা গ্রাউন্ড তৈরি করে দেন যার উপর ভিত্তি করে আমরা একটু সামনে আগাতে পারি। তবে আপনার প্রশ্নটা, আমি জাস্ট আপনার প্রশ্নটা দুই রকমের। ওনার কাছে প্রশ্নটা ছিল সংকটটা কিভাবে তৈরি হয়েছে, কেন এই সংকট, আর আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে কিভাবে বাংলাদেশে এখন কি অবস্থা, কত মানুষ আছে, কত মানুষ বর্তমানে বাংলাদেশে এসছে, বাস করছে। আমি এই প্রশ্নটা আসার আগে আমি মেজর এমদাদের সাথে আমি কয়েকটা বিষয় একটু যোগ করে নিই। উনি কিন্তু চমৎকার বলেছেন যে আরাকান কখনোই বার্মার কিন্তু অধীনে খুব বেশি সময় ছিল না। ইতিহাসের সাক্ষ্য হচ্ছে 2000 বছরের আরাকানের ইতিহাসে আরাকানকে আসলে বার্মা শাসন করেছে, বলতে পারি বার্মা দখল করে রেখেছিল 1406 সাল থেকে 1430 পর্যন্ত, আমরা বলি 24 বছর, আর 40 বছর হচ্ছে 1784 থেকে 1824 পর্যন্ত। বোদাপায়া আসলে এটা দখল করে 1784 সালে, আর ব্রিটিশরা এটা অকুপাই করে হচ্ছে 1824 সাল, সুতরাং 40 বছর, আর হচ্ছে ওখানে 26 বছর। সুতরাং এই 2000 বছরের ইতিহাসে আরাকান বার্মিজদের দখলে ছিল বা বার্মিজদের শাসনামলে ছিল কেবলমাত্র 66 বছর। ইতিহাসের একটা ফুটনোট আমি দিয়ে রাখলাম যাতে দর্শকের বুঝতে সুবিধা হয় যে বার্মিজ বা বার্মা, যেটা আমরা মিয়ানমার বলছি এখন, যে আরাকানের উপর এই ধরনের দখলদারিত্ব কায়েম করছে, এক ধরনের আধিপত্য বিস্তার করছে, সেই আরাকান কখনোই আসলে বার্মার অধীনে ছিল না। এটা দর্শকদের জন্য খুবই জরুরি। আরো একটা ব্যাপার এখানে আছে, আমি জাস্ট মেজর আপনাদের সাথে সাপ্লিমেন্ট করছি যে এখানে এই যে আমরা আরাকান, যেটাকে আমরা এখন রাখাইন বলছি, সেই আরাকানে কিন্তু দুইটা মেজর ডেমোগ্রাফিক সেটেলমেন্ট হয়েছে। একটা হচ্ছে রাখাইন, যেটা আমরা রাখাইনটা এথনিক কমিউনিটি হিসেবে আমরা দেখি, আর হচ্ছে রোহিঙ্গা। এবং সোয়ার্স লন্ডন ইউনিভার্সিটির একজন প্রফেসর মাইকেল চার্নি অসাধারণ একটা গবেষণা করে তার পিএইচডি থিসিসটা ছিল এটার উপরে, এবং তিনি দেখিয়েছেন যে এখানে আসলে আরাকান এবং যে মুসলিম বলছে, আরাকানি মুসলিম এবং আরাকানি বুদ্ধিস্ট, এভাবে বলছেন তিনি, এদের এখানে সেটেলমেন্ট হয়েছে প্রায় 1000 বছর আগে, যার কিছু তথ্য প্রমাণ আছে।
আমরা ইতিহাসের জায়গা থেকে যদি দেখি তাহলে সেখানেও দেখা যায় কি আজকের যে রোহিঙ্গারা যাদেরকে সেখানে নাগরিক বলে স্বীকার করা হচ্ছে না, এই রোহিঙ্গাদের যে আদি পুরুষ যে আমরা রাখাইন বা আরাকানি মুসলিমদের সেটেলমেন্ট কিন্তু এখানে প্রায় 1000 বছরের আগে। যদি আমরা আরো আগে যেতে চাই তাহলে চমৎকার কিছু তথ্যপত্র কিন্তু আমাদের সামনে আছে। বিশেষ করে আমরা একটা মিথ আছে যে বরিশার পুঁথি থেকে একটা মিথোলজি ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে যে বদর মানে এটাকে বলা হয় কারবালা যুদ্ধে পরাজিত হয়ে হযরত মানে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুর ছেলে মোহাম্মদ বিন হানাফি প্রায় 300 সৈন্য নিয়ে ওই নর্থ আরাকানে যেখানে আমরা বলি যে আজকে মুন্ডু, সেখানে কিন্তু তিনি আশ্রয় গ্রহণ করেন। এটা হচ্ছে প্রায় 7ম শতাব্দীতে। এরপরে আরো আছে যে 8ম এবং 9ম শতকে যে আরব বণিকদের একটা জাহাজ সেখানে আশ্রয় গ্রহণ করে ভেঙে যায় রামবি নদীর তীরে। এরকম অনেক মিথোলজি কিন্তু আছে, কিন্তু মিথোলজিকে ইতিহাসের সাক্ষ্য যদি আমরা না ধরি তাহলেও কিন্তু আমাদের ইতিহাসের সাক্ষ্য আছে যে আরাকান মুসলমানদের সেখানে বসবাস প্রায় 1000 বছরেরও আগে। তবে প্রশ্নটা যেখানে ইতিহাসের যে প্রশ্নের উত্তর এখন আমরা খোঁজার চেষ্টা করছি সেখানে আরাকান মুসলিমস আর রোহিঙ্গা মুসলিম এক কিনা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আজকের যে রোহিঙ্গা মুসলিমস তাদের পূর্বপুরুষ আরাকান মুসলিম ছিলেন। আমি এই ইতিহাসের নানান ঘটনা প্রবাহ আমি আমার লেখালেখিতে নানানভাবে লিখেছি। এখন আমি এটা জাস্ট সাপ্লিমেন্ট করলাম যাতে মেজর এমদাদ যে কথাগুলো বলেছে তার সাথে যাতে দর্শক শ্রোতা একটু সংযোগ করে নিতে পারে। আপনি যদি ডেমোগ্রাফিক কম্পোজিশনের কথা বলেন, বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী বা সরকারের যে তথ্য উপাত্ত থেকে বলা হচ্ছে 11 লক্ষাধিক রোহিঙ্গা, মানে 11 লক্ষের অধিক রোহিঙ্গা এখন বাংলাদেশে বসবাস করছে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় লিখছি এটা হচ্ছে প্রায় 13 লক্ষ। আপনি হয়তো জানেন যে গতকালকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে রোহিঙ্গারা গত 3 বছরে রোহিঙ্গারা এখানে আসার পরে মানে যে 7.5 লক্ষ রোহিঙ্গা আসছে তারও আগে কিন্তু আরো রোহিঙ্গা ছিল, 3 লক্ষ ছিল, 3 লক্ষের অধিক। এটা 3 লক্ষ হচ্ছে, এটা কিভাবে এই সংখ্যাটা আসে আমি জানি না, কিন্তু তখন মানে কুতুপালং এবং নয়াপাড়ার বাইরেও কিন্তু তাল এবং লেদা মেকশিপ ক্যাম্প ছিল এবং স্ক্যাটারলি অনেক রোহিঙ্গা কিন্তু ছিল। তো আমি যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে গত 3 বছরে জন্ম নিয়েছে ক্যাম্পে প্রায় 1,08,037 জন শিশু জন্ম নিয়েছে। এতে আরো 1000 বাড়লো। তাহলে আমরা যখন বলছি 11 লক্ষাধিক, আগে ছিল 3 থেকে 4 লক্ষ, তাহলে মানে 2017 সালে অগাস্টে 25 তারিখের পরে আসছে আরো প্রায় 7.5 লক্ষ, তাহলে তো প্রায় 11.5-12 লক্ষ এমনি আসছে। তার উপরে এই 3 বছরে জন্ম নিয়েছে 1,08,037 জন। তাহলে দেখাচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো না কোনো ভাবে প্রায় 13 লক্ষাধিক, আমি বলি 13 লক্ষাধিক রোহিঙ্গা বাস করছে। সবাই যে রেজিস্টার তা নয়, এর মধ্যেই অনেকে কিন্তু ক্যাম্প থেকে বাইরে চলে গেছে এবং সেরকম আমরা মিডিয়াতে দেখেছি। এবং খুলনাতে গিয়ে রোহিঙ্গারা ধরা পড়ছে এরকম ঘটনা আমরা দেখেছি, পটুয়াখালীতে ধরা পড়ছে, উত্তরবঙ্গের দিনাজপুর লালমনিরহাটে ধরা পড়ছে, এরকম আমরা দেখছি। ফলে বাংলাদেশে এখন এই যে 34টা যে টেম্পোরারি ক্যাম্প আছে সেই ক্যাম্পে বসবাস করছে প্রায় 11 লক্ষাধিক সরকারি ভাষ্য অনুযায়ী বা অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী। কিন্তু আমরা জানি যে আমি সেখানে, আপনারা অনেকে জানেন যে আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের সাথে কাজ করছি, ওখানে আমি নিয়মিত যাতায়াত করি এবং অনেকের সাথে আমার নিয়মিত কথা হয়, যোগাযোগ হয়। তো আমি প্রায় 13 লক্ষ রোহিঙ্গা সেখানে বাস করছি। এখানে মনে রাখা জরুরি এই 13 লক্ষের মধ্যে শিশু হচ্ছে মানে শিশুদের সংখ্যা হচ্ছে 51%। এটা একেবারে সরকার এবং ইউএনএইচসিআর এর একেবারেই রিপোর্ট প্রকাশিত 4 দিন আগে 51%, আর 47% হচ্ছে অ্যাডাল্ট, আর বাকিরা হচ্ছে বলা হচ্ছে এইজেড এবং সরকারি ভাষায় ডিজেবল। আমরা ডিজেবল শব্দটা ব্যবহার করি না, ডিফারেন্টলি এবল, অর্থাৎ নানান ধরনের শারীরিক মানসিক নানান ধরনের সমস্যা আছে এরকম। এই হচ্ছে ওখানকার ডেমোগ্রাফিক কম্পোজিশন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু কুতুপালংয়ে বসবাস করে, কুতুপালং এরিয়াটা হচ্ছে প্রায় 13 কিলোমিটারের মতো, এই 13 কিলোমিটারে বসবাস করে হচ্ছে প্রায় 7 লক্ষেরও অধিক রোহিঙ্গা, যে কারণে কুতুপালংকে বলা হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট রিফিউজি ক্যাম্প। পৃথিবীতে অনেক জায়গায় মানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ রিফিউজিস বাস করে,
কিন্তু এত অল্প এরিয়ায় এত অধিক সংখ্যক রেফিউজি শরণার্থী বাস করার যদি আমরা একটা ডাটা স্ট্যাটিস্টিক্স গ্লোবালি দেখি, তাহলে আমরা দেখি যে এই কুতুপালংই হয়ে উঠেছে আপনার হচ্ছে লার্জেস্ট রেফিউজি ক্যাম্পস। এই আপনার প্রশ্নের টু দা পয়েন্ট উত্তর হচ্ছে এই। থ্যাংক ইউ আপনাকে। আমি আবারও মেজর এমদাদ আপনার কাছে আসবো। আপনাদের দুইজনের যে প্রাথমিক বক্তব্য, এতে তো অনেক বিষয় উঠে এসেছে। আপনার কাছে আমার যে বিষয়টি, যেহেতু আপনি সামরিক বিশ্লেষক, সেক্ষেত্রে আমি এই যে নির্মম যে নির্যাতন, পৈশাচিক যে ব্যবহার তাদের সাথে, এই ব্যবহারের জন্য বিশ্বের যে সম্প্রদায় রয়েছে, আমাদের যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, তারা এতদিন যাবৎ এই বিষয়ে একেবারেই যেন ঘুমিয়ে আছে। এর কারণ কি হতে পারে? ধন্যবাদ। আসলে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিব। সেটা হচ্ছে, ওখানে সান্দামার বলে একটা দ্বীপ আছে। তো সান্দামার দ্বীপটা আপনি যদি আপনাকে একটা আমি কাল্পনিক একটা দৃশ্য দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনার সামনে একটা নদীটা হচ্ছে আমাদের কর্ণফুলী নদীর দ্বিগুণ তার প্রস্থটা, দৈর্ঘ্যের কথা বাদ দেন, এবং দুটারই উৎপত্তিস্থল কিন্তু একই জায়গায়, আসামের লুসাই থেকে। আমাদের কর্ণফুলী যেরকম, ওই নদীটাও সেরকম। সেটার নাম হচ্ছে কালাদান। তো কালাদানের পশ্চিম পারে হচ্ছে আপনার সিকুয়ে শহর, অর্থাৎ আমাদের বাপদাদা বা তারও আমলের আগে যখন আমরা আমাদের দাদারা বলতো এটা আকিয়াব। আকিয়াব হচ্ছে পশ্চিম পারে, পূর্ব পারের দিকে হচ্ছে আরো বেশি দূরে গেলে দূর পাহাড়। ওখানে পাহাড়ের পাদদেশে প্রান্তে উপত্যকায় এই দ্বীপটা, অর্থাৎ সেখানে বঙ্গোপসাগরের বুক জুড়ে একটা দ্বীপ আছে। সেই দ্বীপের নাম হলো সান্দামার দ্বীপ। সেই দ্বীপ থেকে কোনো মানুষ যদি সিটুয়ে অর্থাৎ আকিয়াবে আসতে গেলে, তার আমি একটা হিসাব করে দেখেছি, 12 থেকে 13 জন লোকের অনুমতি প্রয়োজন হয়। মানে এই প্রকারের লোকের প্রয়োজন হয়, বিভিন্ন সিগনেচার নিতে হয়। ওই সান্দামার দ্বীপটা, এটা একটা উদাহরণ দিচ্ছি বাস্তবে, সেই দ্বীপটা প্রতি বছর অকশন হয়। সেখানে অকশনে, অর্থাৎ যে যত বেশি, আপনি যদি 1 লক্ষ আর আমি যদি 2 লক্ষ হই, তাহলে আমি ওই দ্বীপটার 1 বছরের যা উৎপাদিত দ্রব্যাদি আছে তার মালিক হয়ে যাব, আমার কাছে সব বিক্রি করতে হবে। এবং সেখানে মজা হলো, সাচে মনোপলি, যে এই মনোপলি ভাঙার কোনো উপায় নাই, কারণ আপনি একমাত্র একচ্ছত্র অধিপতি ওই 1 বছরের জন্য। এখন সেই দিকের উৎপাদিত দ্রব্যাদি কি, ফসলাদি, একটা হচ্ছে ফসল, রবি শস্য, শাকসবজি, আর হচ্ছে তারা মাছ ধরে। ওই 1500-1600 পরিবার ওই দিকে। এখন সেই দিকের মানুষ জানে না যে পৃথিবী বলে বিশাল একটা, এখানে বাংলাদেশ আছে, এখানে আমেরিকা আছে, এখানে ব্রিটেন আছে, এখানে জাতিসংঘ বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলে কোনো জিনিস আছে, বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ওখানে যে কেউ ভেটো দিতে পারে, কারো ভেটো পাওয়ার আছে, কারো ভেটো পাওয়ার নাই, ওখানে যে তাদের নিয়ে আলোচনা হয় রোহিঙ্গাদের কি নিয়ে, এটা তারা কখনো জানে না। ওরা এটাও জানে না যে পৃথিবীতে সংবাদপত্র বলে কিছু আছে, এটাও জানে না যে পৃথিবীতে টেলিভিশন আছে, এটাও জানে না যে পৃথিবীতে টেলিফোন আছে, এটাও জানে না যে একটা সংবাদ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে সারা পৃথিবীর মানুষ সেটা জানে। তেমনই একদিকে এই মানুষগুলোর বসবাস, ঠিক একই ধরনের বসবাস হচ্ছে আরাকানের এই রোহিঙ্গাদের। সেখানে যাদের কোনো সহজ কারো যাতায়াত নাই, যাতায়াত যাদের ছিল, যাদের অনুমতি দেওয়া হয়, তারা একেবারেই ধরতে গেলে চেঙ্গিস খানের নাতি খালাকু খানের মতো, অর্থাৎ সেরকম লয়াল, ডগ লয়াল। সেটা কখনো প্রকাশ করবে না যে এখানে মানুষ নির্যাতিত হচ্ছে। আমি একবার জাতিসংঘের ফোরামে আমাকে নিয়ে গেল ইউএনএইচসিআর। তো আমি ওখানে, আমার সৌভাগ্য হয়েছিল কতগুলি জ্ঞানী গুণী মানুষের সামনে আমি চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামের মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। আমি অত্যন্ত প্রাউডলি, আমার আলমা ম্যাটার হচ্ছে স্যার যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র। আমার পেছনে ছিল আমার সততা, আমার দেশ, আমার বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আমাকে পড়িয়েছেন তাদের প্রতি আমার আনুগত্য। আমি সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলেছিলাম যে বিশ্ব সম্প্রদায়কে, যে দেখো, একটা কার্ড দেওয়া আছে মানুষগুলোকে, সেটা হলো সাদা, আবার একটা কার্ড দেওয়া আছে কিছু মানুষকে, সেটা হচ্ছে লাল। লালটার ইমপ্লিকেশন হচ্ছে, লাল মানে ইউ আর দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি, এই দেশের নাগরিক।
আর সাদা তার পেছনে নাগরিকত্বের খানায় লেখা আছে যে ইউ আর নট দ্য ন্যাশনাল অফ দিস কান্ট্রি, এদেশের মানুষ, সিটিজেন অফ দিস কান্ট্রি। তার ন্যাশনালিটির খানায় লেখা আছে বাঙালি মুসলমান। তো আমি শুধু এই প্রশ্নটাই বিশ্ব সম্প্রদায়কে সেদিন করেছিলাম যে বাঙালি মুসলমান বলে পৃথিবীতে কোনো জাতিসত্তা নাই। বাঙালি মুসলমান বলে কোনো আইদার ইজ এ বাঙালি, তার ধর্ম হতে পারে মুসলমান, ইসলাম, এই কথাটা এবং তাদের যে এই কার্ডটা, তাহলে তারা এবং তাদের কনস্টিটিউশনালি বলা হয়েছে 400 বছরের ইতিহাস দিয়ে যদি প্রমাণ করা যায় সে ওই দেশে বসবাস করছে, তাহলে সে নাগরিক হিসেবে নাগরিকত্ব পাবে। তো আমি আমেরিকান অ্যাম্বাসাডারের দিকে একদম পয়েন্ট করে আমি তাকে বললাম যে ইন দ্যাট কেস নো আমেরিকান ইজ অ্যান আমেরিকান, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসাডারকে যান। স্পেসিফিক্যালি আমি তার মুখের উপরে বলেছিলাম যে নো অস্ট্রেলিয়ান ইজ অ্যান অস্ট্রেলিয়ান। তোমরা কি করে 400 বছরের ইতিহাস প্রমাণ করবা যে তোমরা 400 বছর ধরে আমেরিকাতে আছো? তুমি কি করে প্রমাণ করবা তুমি 400 বছর ধরে অস্ট্রেলিয়াতে আছো? বাকিটা বলি নাই, ইউরোপের চোর চাপ্টারা যারা রিপোর্ট করা হয়েছে তারাই এখানের বসতি, তারা তো সেরকম কিছু ইতিহাসও তাদের নাই, এদের সেই ইতিহাসও নাই, তারা পুরুষানুক্রমে তারা সেখানে বসবাস করছে। তোমরা এই মানুষগুলোর উপর যে এই অত্যাচার, এই নিপীড়ন, এই অন্যায়, অধিকারহীন মানুষ, বিচার নাই, কিচ্ছু নাই, যখন খুশি জেলে দিলে মানে 12 বছর। ও রাখাইন ছেলে অর্থাৎ রোহিঙ্গা ছেলে যদি কোনো রাখাইন মেয়েকে বিয়ে করে, যেই ছেলেটা বিয়ে করলো তার 15 বছরের জেল, যে মেয়েটা যে তার বাবা মার 10 বছর জেল, কিন্তু যে মেয়েটা ছেলেটাকে বিয়ে করলো তার কিছু হবে না, তার পরিবারের কোনো শাস্তি হবে। তাহলে প্রথম দিন জন্মগ্রহণ করলে তো রোহিঙ্গা ফ্যামিলিতে 5 লিটার তেল দিয়ে নিকটস্থ সরকারি এন্টিটিকে ইনফর্ম করতে হবে যে আমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সাথে এই 5 লিটার তেল পেট্রোল দিতে হবে, একদিন দেরির জন্য করে। এগুলি তোমরা কখনো কি বিবেচনা করেছো? মানুষ হিসাবে আমিও তো মানুষ, আপনারাও মানুষ। সমস্ত বিশ্ব সভা নিস্তব্ধ, শুধু ইউএনএসসিআর এর প্রধান যিনি রাজীব হচ্ছে, তার নাম হচ্ছে আইকে গুজরালের ভাইয়ের ছেলে, তখন যিনি ইউএনএসসিআর এর চিফ ছিলেন, ওনার ছিল রাজীব, পরের তার ইয়েটা আমি ভুলে গেছি। ওনাকে সবাই এক বাক্যে জিজ্ঞেস করলো ইজ ইট এ ফ্যাক্ট, এটা কি সত্য? আমি বললাম তোমরা সত্য এই কথাটা এখানে জিজ্ঞেস না করে তোমাদের প্রত্যেকের এই স্ব এমবাসি ওই রেঙ্গুনে আছে, তারা কি তোমাদের একবারও কি বলছে না? ইউএনএসসিআর এজেন্সি কি ওখানে একবারও বলছে না? স্বেচ্ছাসেবী সংস্থাগুলো একবারও কি বলছে না যে এই মানুষগুলোকে এরকম করে নিপীড়ন নির্যাতনের মধ্যে একটা জাতিগোষ্ঠী? আমরা সবাই তো মানুষ। হাউ উই ক্যান ফরগেট দ্যাট উই আর ফার্স্ট আওয়ার আইডেন্টিটি ইজ দ্যাট আই এম এ হিউম্যান বিইং। তারপরে এখন আমার উপরে অত্যাচার হচ্ছে, তুমি নীরব আছো, এটা কত বড় একটা অন্যায় পৃথিবীব্যাপী হচ্ছে। সবাই আমার মনে হচ্ছিল যে সেদিন বোধহয় তারা খুব লজ্জা পেয়েছে, কিন্তু কাদের কাছে এই পর্যন্ত। আপনি যে বলছেন যে পৃথিবীর যারা উচ্চকিত উচ্চকণ্ঠ হওয়ার কথা ছিল, প্রতিবাদী হওয়ার কথা ছিল, তারা প্রতিবাদী হয় নাই, কারণ এই রোহিঙ্গাদের মধ্যে তারা জানে না তাদের কিভাবে তাদের একটা আন্দোলনে তাদের সংঘবদ্ধ হতে হয়। তাদের মধ্যে তারা দুর্ভাগা হতভাগ্য। রবার্ট কোনিয়া বলে বিবিসির একজন সাংবাদিক খুব যথার্থই বলেছিলেন, এমন এক হতভাগ্য জাতিসত্তা এটা, নিজ দেশে তারা সেখানে বিতাড়িত হয় সবসময়, আর যেখানে আশ্রয় নেই সেখানেও অনাকাঙ্ক্ষিত। আমাদের দেশে আমরা মোটেও এরা আকাঙ্ক্ষিত নয়, আমরা চাচ্ছি না, ঠিক ওই দেশ থেকে বিতাড়িত। এখন এই মানুষগুলো গতবার একবার সংগঠিত হয়েছিল, তারা একটা কিছু না, তাদের যে বছর আছে সেটা নিয়ে কত ধরনের কথা, কিভাবে ঐক্যবদ্ধ হলো, জামা পাইলো কই, পাঞ্জাবি পাইলো কই, সাদা গেঞ্জি বললো থেকে, হস্তদস্ত পুরো তটস্থ হয়ে গেল পুরো দেশ, মনে হলো যে একটা বিরাট মহাপাপ কি হয়ে গেল। কিন্তু যারা ইউনিফর্ম করে মানুষগুলোকে রাতের অন্ধকারে পিটাতে 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 যখন 10 দিন 12 দিন ধরে মাকে কাঁধে করে যে সন্তান আসছে তার পিঠটা খোঁচাতে 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 তার পিঠের মধ্যে সারা পিঠে দগ্ধ ঘা, তখন এই মুন্নি সাহা এটিএন বাংলা জিজ্ঞেস করেছিল কাঁধে করে মাকে তো এনেছেন, মাতৃভূমি? they don't have any মাতৃভূমি। ওরা বুঝেন ওই কনসেপ্টে তাদের মধ্যে ডেভেলপ হতে পারে।
সেই কনসেপ্ট ডেভেলপমেন্ট করার তাদের শিক্ষা নাই, দীক্ষা নাই। আমি আরেকটা উদাহরণ দিই, একদম অবাক হয়ে যাবে। এটা বলছি আমাদের মানুষের সচেতনতার জন্য। আমরা পৃথিবীতে আজকে খুব ভালো, আমাদের সম্মান কিন্তু অনেক উঠছে, আমরা মানুষের আশ্রয় দিয়েছি। আমাদের ধর্ম কিন্তু সেটা উৎসাহিত করে, যারা ইসলাম ধর্ম আশ্রয় দেওয়া মানুষকে, অসহায় মানুষকে। এই কার বাড়িঘর চলে আসবে? আমার বাড়িঘর ছেড়ে আমাকে, আনলেস আই এম ফোর্স, আনলেস আই এম টর্চার্ড, আনলেস আই এম অর্ডার, আমি আমার বাড়িঘর ছেড়ে ফেলে কখনো যাব না। এই কথাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমি তার অর্থই নয় যে রোহিঙ্গাদের উৎসাহিত করছি এখানে থাকার জন্য। তারা যদি সুযোগ পায় কালকেই চলে যাবে। কালকে যদি পথ করে দেওয়া হয়, জাতিসংঘ এখন গ্লোসারি ওখানে টার্মস দিয়েছে, সম্মানের সাথে, নিরাপত্তার সাথে, স্বভূমিতে যাবে। আমি কিন্তু আমাদের বাংলাদেশের অথরিটি যারা এটার ব্যাপারে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এখন এরা আরেকটা পথ নিয়েছে, বলছে এখন তো কোভিড, এখন তাদের বাড়িঘরে ফেরত যাওয়া, যেতে দেওয়া, তাহলে কোভিড ছড়িয়ে পড়বে। বিকজ তাদের অবজেক্টিভ ইজ টু টেক দেম টু দ্য কনসেন্ট্রেশন ক্যাম্প, যেটা 2012 সালে যে কনসেন্ট্রেশন ক্যাম্প আপনার সিটুয়ের উপকণ্ঠে সৃষ্টি করা হয়েছিল, যেখানে 2 থেকে 2.5 লক্ষ মানুষ এখনো বন্দী জীবনযাপন করছে। একটা মানুষ, তাদের কলেজ কই, স্কুল কই, চিকিৎসা কই, তাদের চাষবাস কই, তার বাড়িঘর কই, পৃথিবীর মানুষ সেখানে লন্ডনের সেন্ট মেরি ইউনিভার্সিটির প্রফেসর, তার যে বইটা আছে হিডেন জেনোসাইড, বা আসিফ ইব্রাহিমের যে বই জেনোসাইড ইন মিয়ানমার, ওই বিশ্ব সম্প্রদায় সেখানে কোনো কর্ণপাত করে না। এককভাবে আপনি কেউ কেউ হয়তো এদিক ওদিক করছে, কিন্তু তাদের তো তাদের কিভাবে তাদের পথটা দেখানোর মতো কেউ ইন্টারভেন করছে না, বিকজ সেখানে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ইজ ভেরি লেস তাদের। এবং যাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, they are more interested to driven them out from their ওখান থেকে তাদের নিজস্ব বাড়ি করতে। তাহলে এখন প্রশ্ন আসছে, আমি যেটা বলছিলাম লেখাপড়ার ক্ষেত্রে, আপনি সেখানে আছে যদি 100-র ভিতরে আপনি 100 যদি স্থান হয়, আমাদের যেমন ম্যাট্রিকুলেশন এসএসসি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা হয়, ওখানে একটা পরীক্ষা হয়, সারা দেশব্যাপী হয়। সেখানে 100-তে যাদের স্থান থাকে, তারা ইচ্ছা মতো তাদের সাবজেক্ট বা তাদের অ্যাভিনিউ তারা বেছে নিতে পারে। সে মেডিকেল পড়বে, না ডাক্তারি পড়বে, নাই পড়বে, সেই পড়বে, সেই। আমি যে বছরের কথা বলছি, সেই বছরে একটা ছেলে এই মংদের, সে 10-এর ভিতর তার স্থান। 5 জন এরকম ছেলে আছে যাদের 20-এর ভিতরে স্থান টোটাল। তো ওরা, আমি জানি না কিভাবে তারা পড়ালেখা করেছিল, কোথায় তারা উৎসাহ পেয়েছিল। তো তাদের এখন যখন সে মেডিকেলে ভর্তি হওয়ার বাদ দেন, কোনোখানেই সে ভর্তি হতে পারে না। প্রথম তারা যে কোনোখানে ভর্তি হতে পারে। এখন কেন তারা ভর্তি হতে পারছে না? তারা ওই যেখানে ভর্তি হবে, যেখানে কলেজ আছে, কারণ আরাকানে তো কোনো মেডিকেল কলেজ নেই, তো সেখানে সে যে মেডিকেলে পড়তে যাচ্ছে, আরাকানে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, তো সেখানে যাবে মৌলামিনে যাবে। এখন সে যেতে পারছে না, বলছে তুমি ভর্তি হতে পারো, তুমি যাও, কিন্তু সে যেতে পারছে না। এখন আপনি অবাক হয়ে যাবেন কেন যেতে পারছে না। কারণ কোনো রোহিঙ্গা প্লেনের টিকিট পাওয়ার কোনো উপায় নেই, কোনো টিকিট দেওয়া নিষেধ। সুতরাং সেই প্লেন টিকিট জোগাড় করতে পারছে না, সুতরাং সে যাবে কি করে তাহলে? তো তাদেরকে করলাম, আমি যখন শুনলাম জাইকার একটা প্রতিষ্ঠান ছিল টেকনিক্যাল, সেখানে তাদের ভর্তি হওয়ার জন্য জাইকার ওকে অনুরোধ করলাম, ভর্তি হলো, 5 জন খুশি হলো, সে তারা চা নাস্তাও খাওয়ালো। 5-7 দিন পরে সে এসে আমার বললো যে সরি, করে কিছু বলে না, জাপানি মানুষ খুব ভদ্র, কোনো রকমের সহজে কথা বলা, খালি মাথা ডুলে, কথায় কথায় মাথা নাড়ায়। আমি যে ডু ইউ ফিল এনি প্রবলেম উইথ দিস বস? বলে যে হ্যাঁ, আমাকে বলছে এদেরকে এক্সপেল করতে হবে, নাহলে আমার ইয়ে বন্ধ করে দিতে বলছে। আমি যে আহা, কি হতভাগ্য, পড়তে গেছে একটা টেকনিক্যাল ইয়েতে, তার যেটা এন্টাইটেল ছিল সেখানে সে যেতে পারে নাই, ভর্তি হতে পারে না। সে যেখানে একটা টেকনিক্যাল, একটা আমাদের এই যে পলিটেকনিক থেকে ওরা তুলছে ভলেন্টারি, এটা কোনো সরকারি এন্টিটিতেও নেই, ওখানে একটু হাতের কাজ শিখবে, 5 জনকে বের করে দিচ্ছে। তো আপনি এখন বলছেন যে এটাই সভ্য সমাজে হচ্ছে। হয়তো আগামী বিশ্বের আগামী ইতিহাস যখন লেখা হবে, আমরা হয়তো কিছুটা গৌরবের ভাগী হবো, কারণ আমি তাদের আশ্রয় পর্যন্ত দিয়ে রেখেছি। বাট ইতিহাসে এই সময়ের সভ্যতা লজ্জিত হবে যে আমাদের সময়ও মানুষের এরকম পরিবেশের পরিস্থিতির শিকার হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক গভীরে আলোচনা করেছেন। অবশ্যই এই বিষয়গুলোর উপরে কয়েকজন দর্শকের প্রশ্ন আছে, আমি আবারও আপনার কাছে আসবো। আমি ডক্টর রহমান আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মেজর ইমদাদ কিন্তু একটি বিষয় উল্লেখ করেছে যে ইসলাম সমর্থন করে যে আশ্রয় দেওয়ার যে বিষয়টি,
ঠিক আছে, সমর্থন করে এটি তো অবশ্যই, এবং সামর্থ্যেরও যে জায়গাটি আছে সেটি ইসলাম দেখবার কথা বলেছেন। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশের আসলে এই 13 লক্ষ যে মানুষের কথা বললেন, উচ্ছিষ্ট বলবো, আমাদের জন্য অতিরিক্ত মানুষ, তারা এই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার মতো সামর্থ্য কি বাংলাদেশের আছে? সে প্রেক্ষাপটটি আপনি একটু কি বললেন? ধন্যবাদ। আমি যেটা ফিল করছিলাম মেজর এমদাদের আলোচনা শুনতে শুনতে, আমি যদি আপনার কোশ্চেনের ফ্রেমওয়ার্কে থাকি, আমার ধারণা আমি অনেক আলোচনা মিস করব। এক, দ্বিতীয়ত হচ্ছে দর্শকরা যারা এই আলোচনাটা শোনার জন্য বসে আছে, তারা অনেকগুলো ইস্যু কিন্তু মিসিং হয়ে যাবে। কারণ আপনি যদি মানে এভাবে প্রশ্ন, তাহলে আমি জন্য আমি একটু কন্টেন্টস ওয়েতে মেজর এমদাদের সাথে রিলেট করে আমি আমার মতো করে একটু পুরো কনটেক্সটটা দিই, যাতে বুঝতে সুবিধা হয়। মানে কারণ দর্শকরা যখন মানে বসছে শোনার জন্য, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমার কাছে অনেক কিছু শুনতে চাচ্ছে লোকজন, আমি কিছু ইয়ে দেখতে পাচ্ছি। আমি যেভাবে বলবো, আমি এই প্রথমে মেজর এমদাদের সাথে আমি যোগ করে আমি কিছু টু দা পয়েন্ট একটা পিকচার দিচ্ছি। যেমন যখন 1982 সালে মিয়ানমার যখন সিটিজেনশিপ ল অ্যাডপ্ট করলো, তাদের একটা প্রধান, যেটা মেজর এমদাদ বলেছেন, বিভিন্ন কালার্ড কার্ড দিয়ে বিভিন্ন ধরনের সেগমেন্টেশন করা হলো, কিন্তু প্রধান যে কাজটা হলো সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে নন সিটিজেন বানিয়ে দেওয়া। এই নন সিটিজেন বানিয়ে দেওয়া, যেটাকে আমরা স্টেটলেস বলছি, এটা হচ্ছে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ইউএন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাডপ্টেড ইন 1948। এটা হচ্ছে প্রথম ভায়োলেশন, সিরিয়াসলি ভায়োলেশন। তার কারণ হচ্ছে নাগরিকত্বের যে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফরম্যাট, সেটা হচ্ছে রিপ্রোডাকশন প্রসেসের ভিতর দিয়ে মানুষের জন্ম হয়, সুতরাং জন্মসূত্রে অথবা জন্মস্থান সূত্রে, অর্থাৎ যে স্থানে জন্ম নিয়েছে সেখানে নাগরিকত্ব সে ক্লেম করতে পারে, রাইট আছে তার, অথবা যে প্যারেন্টসের যে রিপ্রোডাকশন প্রসেসের ভিতর দিয়ে জন্ম নিয়েছে। তাহলে রোহিঙ্গারা তো আকাশে জন্ম নেয়, আকাশ থেকে পড়ে নাই, মাটি থেকে উঠে নাই। সুতরাং রোহিঙ্গাদেরকে স্টেটলেস করে দেওয়া, এটা হচ্ছে প্রথম হচ্ছে ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ইউএন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাডপ্টেড ইন 1948। এটা ইউএনের রেজলিউশন একটা বড় ভায়োলেশন। ঠিক আছে, এই যে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, যে যুক্তিতে কেড়ে নেওয়া হলো, সেটা হচ্ছে কি, যে যাদের মানে পূর্বপুরুষরা ব্রিটিশদের আগে, ব্রিটিশরা এই অকুপাই করার আগে এই টেরিটরি এখানে বাস করত, অ্যানসেস্টর যাদের, তারাই এখানকার নাগরিক হওয়ার যোগ্য, এন্টাইটেল। সুতরাং আজকে যে রোহিঙ্গারা আছে, তারা এখানে আসছে হচ্ছে মূলত ব্রিটিশদের সময়, ব্রিটিশরা যখন সাউথ ইস্টের সাবকন্টিনেন্ট অকুপাই কলোনাইজ করেছিল, এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এরা হচ্ছে ইলিগাল বেঙ্গলি মাইগ্রেন্টস। এটা ছিল মিয়ানমারের যুক্তি। আমি হিস্টোরিক্যাল এভিডেন্স দিয়ে প্রমাণ করছি এই যুক্তিটার কোনো আসলে গ্রহণযোগ্য ভিত্তি নাই। যদি আমি ধরে নিই যে 1824 সালে ব্রিটিশরা এই আরাকান অকুপাই করেছিল, তার আগে সেখানে কোনো রোহিঙ্গা ছিল, এই ছিল, সে কারণে তারা নাগরিক নয়। কিন্তু অনেকেই জানেন, এখন এটা অনেক পাবলিক ডকুমেন্টস, অনেকেই জানেন যে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। ইভেন ইয়ের আগে 1824 সালের আগে যে ছিল, সেটা নিয়ে প্রচুর স্কলাররা লেখালেখি করেছে, আমরা নিজেরাও লিখেছি। এবং মিয়ানমারে এই রোহিঙ্গারা শুধুমাত্র 1824 সালের পরে আসছে, আগে আসে নাই। আমি এর আগে বলেছি যে ইন্টারন্যাশনালি অ্যাক্লেম স্কলাররা এটাকে প্রমাণ করেছে যে এই অঞ্চলে যে আরাকান মুসলমানদের যে মানে সেটেলমেন্ট হচ্ছে প্রায় 1000 বছরের আগে। তাহলে আমরা যদি বলে থাকি যে রোহিঙ্গা, এখন প্রশ্ন আসছে যে রোহিঙ্গা শব্দটা কোত্থেকে আসছে। এই রোহিঙ্গা শব্দটা আসলে আরাকানের যে ইতিহাস, আরাকানের যে রেকর্ড পত্র আছে, সেখানে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান হিস্ট্রিতে, দক্ষিণ পূর্ব এশিয়ার হিস্ট্রিতে রোহিঙ্গা শব্দটাকে আমরা পাবো। রোহিঙ্গা শব্দটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মানে রোহিঙ্গারা নিজেরাও নিজেদেরকে রোহিঙ্গা বলে না, তারা বলে আর রোহিঙ্গা। রোহিঙ্গা হচ্ছে তাদের, এবং এই রোহিঙ্গা শব্দটাই চমৎকার ভাবে ইতিহাসে লিখিত আছে, ইভেন 1824 সালের আগে। আমি অনেকগুলো তথ্যপত্র এখানে দিতে পারি, এগুলো আমি প্রচুর লিখেছি। আমার এটা নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস একটা মনোগ্রাফ বের করেছে এই রোহিঙ্গাদের উপরে, সেখানে আমি ডিটেলস লিখেছি যে হিস্টোরিক্যালি যে এটা হিস্টোরি, যে পলিটিক্যালি যে লোডেড, যে মিয়ানমার তার নিজের মতো করে ন্যারেটিভসটা তৈরি করেছে, সেটাকে আমি ডিসম্যান্টেল করেছি। এখানে আরো একটা জিনিস মনে রাখা জরুরি, যে মেজর এমদাদ প্রথম যখন শুরু করেছে যে আমরা যে রোহিঙ্গাদের একটা বড় সমস্যা হিসেবে দেখছি,
রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গা প্রবলেম, এই শব্দগুলো আমরা ব্যবহার করে রোহিঙ্গাকে একটা প্রবলেমেটিক একটা জায়গা থেকে আমরা দেখছি। আমরা এত অঞ্চলে দুঃখজনকভাবে আমাদের একাডেমিয়া, আমাদের স্কলারশিপ আমরা খুব একটা বেশি ডেভেলপ করতে পারি নাই, যেটাতে আমরা প্রমাণ করতে পারি যে রোহিঙ্গারা আসলে একটা স্বতন্ত্র জাতিসত্তা। রোহিঙ্গারা রোহিঙ্গারা ওই অঞ্চলের যে একটা আমরা সান অফ দ্য সয়েল বলে একটা শব্দ আছে, ওই অঞ্চলের নেটিভস, এটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু এত অঞ্চলে আমাদের খুব বড় কোনো ঐতিহাসিক দলিলপত্র কিন্তু আমাদের তৈরি হয়। প্রফেসর আব্দুল করিমের কথা মেজর এমদাদ বলেছেন। প্রফেসর আব্দুল করিমের যে বইটা আছে অত্যন্ত ছোট একটা ছোট্ট বইয়ের মতো আছে, উনি এটাকে অথেন্টিক ধরেই কিন্তু এই অঞ্চলে ইতিহাসটা তৈরি হয়েছে। এবং প্রফেসর আব্দুল করিমের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, একেবারে গভীর শ্রদ্ধা রেখে বলছি যে ওনার কন্ট্রিবিউশনকে একেবারেই, উনি হচ্ছে অরিজিনাল কন্ট্রিবিউটর, এটাকে আমি সম্মান রেখে বলছি। পরবর্তীতে রোহিঙ্গাদের উপরে যে আলোচনাগুলো হয়েছে, যে লেখালেখিগুলো হয়েছে, কিছু পিএইচডি হয়েছে, এগুলো মূলত প্রফেসর আব্দুল করিমকে অথেন্টিক সোর্স হিসেবে ধরেই হয়েছে। সুতরাং মূল সোর্স প্রফেসর আব্দুল করিমের সোর্স কি, যদি আমরা এটা করি, দুঃখজনক ভাবে আমি আবার বলছি, গভীর শ্রদ্ধা রেখে বলছি, প্রফেসর আব্দুল করিমের সোর্স হচ্ছে যে আরাকানের যে রাজসভার যে সাহিত্য, যে আমরা মেজর এমদাদ বলেছেন যে মাগন ঠাকুর, আলাউল, দৌলত কাজী, এরা অসম্ভব কাজ করেছে। বিশেষ করে যখন আমরা জানি যে নর্মিকলা যখন বেঙ্গলের মিলিটারি সাপোর্ট নিয়ে 1430 সালে আরাকানকে আবার নিজের দখলে নিয়ে আসে, তখন কিন্তু এই নর্মিকলা একটা ইসলামিক নাম ধারণ করে, সেটা হচ্ছে সুলাইমান শাহ, এবং সেখানে মুদ্রা তৈরি করে। অনেক ধরনের ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু এটা বলছি এরপর থেকে সেখানে কিন্তু একটা আরাকান রাজসভার মধ্যে কিন্তু একটা এই যে বাঙালিদের বা এত অঞ্চলের মানুষের কিন্তু একটা স্পেস তৈরি ছিল। এবং সেখানে কিন্তু ওই আরাকান রাজসভার যে কবি, তারা কিন্তু তাদের লেখালেখিতে রোহাং, রোসাং, রোয়াং নানান ধরনের এই শব্দগুলো ব্যবহার করেছে। এবং রোহান হচ্ছে রোহানের জনগণরাই তো রোহিঙ্গা, এই ধরনের একটা ব্যাখ্যা অ্যানালাইসিস দাঁড় করানো হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর যদি গ্লোবাল একাডেমিয়াতে যদি পৃথিবীর সামনে আমাদের যদি দাঁড়াতে হয়, অথেন্টিক একাডেমিক হিস্টোরিক্যাল ডকুমেন্টস নিয়ে যদি দাঁড়াতে হয়, তাহলে কিন্তু এই রাজসভার কাব্য সাহিত্যকে আমরা কিন্তু হিস্টোরিক্যাল বেসলাইন হিসেবে নিতে পারি না। ফলে আমরা যখন কোথাও যাই, এটা নিয়ে আমরা দাঁড়াতে পারি। তো এইসব কারণে কিন্তু মিয়ানমার কি করেছে, মিয়ানমার কিন্তু স্টেট ফান্ড করে রিসার্চ করছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জ্যাক লেডার বলে একজন ফ্রেঞ্চ স্কলার আছে, যার সাথে আমার দীর্ঘদিনের ডিবেট আমাদের হচ্ছে। সে ব্যাংককে একটা এশিয়ান রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপ করেছে এবং মিলিটারির যে মিয়ানমার যে মিলিটারি অ্যাডভাইজার হিসেবে কাজ করছে, এবং আরাকানের ইতিহাসের অথরিটি হয়েছে সে, তাকে কিন্তু মিয়ানমারদের পেট্রোনাইজ করছে। এবং আপনি হয়তো শুনলে অবাক হবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এশিয়ান হিস্ট্রি তৈরি করেছে, সেই এশিয়ান হিস্ট্রিতে আরাকানের ইতিহাস লেখার জন্য জ্যাক লেডারকে অ্যাসাইন করা হয়েছে। এটা নিয়ে বিশ্বব্যাপী বিরাট প্রতিবাদ হয়েছে, কিন্তু জ্যাক লেডার যে মিয়ানমার মিলিটারির যে অ্যাডভাইজার, সে কিন্তু আরাকানের ইতিহাস, এবং তারা কিন্তু আরাকানের ইতিহাস অথরিটি। আমরা এত অঞ্চলে একাডেমিক্যালি খুব সলিড এভিডেন্স দিয়ে আমরা খুব একটা কিছু দাঁড় করাতে পারি না। ফলে আমরা যে গ্লোবাল ডোমেইনে, গ্লোবাল স্কেলে আমরা যে তাদের সাথে যে হিস্টোরিক্যালি, একাডেমিক্যালি, স্কলাস্টিক্যালি আমরা যাতে ফাইট করব, আমরা দাঁড়াবো, আমরা প্রমাণ করব যে মানুষগুলো যাদেরকে ইলিগাল বেঙ্গলি মাইগ্রেন্টস বলা হচ্ছে, তারা নিজেরা নিজেদেরকে বেঙ্গলি বলছে না। ইন্ডিজিনাস পিপলের একটা ক্যাটেগরি আছে যেটা 2007 সালের সেপ্টেম্বর 23 তারিখ ইউএন রেজলিউশন করে পাস করেছে। সুতরাং আমি বাঙালি নাকি আমি রোহিঙ্গা নাকি আমি চাকমা, মারমা, এইটা তো আমি বলবো, আমি ক্লেম করবো, আমার উপর একজন চাপিয়ে দিচ্ছে। সুতরাং এই ডিবেট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই জায়গাগুলোতে খুব একটা নজর দিচ্ছি। সুতরাং এটা আমি এই পয়েন্টে বললাম যে তাদের যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, সেটা যে একটা অন্যায় ভাবে একটা রাষ্ট্র, একটা স্টেট ইনডিউসড, স্টেট ফেব্রিকেটেড ন্যারেটিভস ডিজাইন করে তাদেরকে সেখানে নাগরিকত্ব থেকে কেড়ে নেওয়া হলো। আর ওখানে তারা কিভাবে জীবন যাপন করছে তার একটা চমৎকার পিকচার মেজর এমদাদ দিয়েছে, আমি ওইদিকে যাচ্ছি। যে 2017 সালের অগাস্টে যে অ্যাট্রসিটি হয়েছে, তার ইন্টেন্সিটি, তার তীব্রতা, গভীরতা, ভয়াবহতা কিরকম ছিল তার কিন্তু একটা রেকর্ড পাওয়া যায়। যে ইউএন একটা ফর্ম করেছে, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন
করেছে সেটা 444 পৃষ্ঠার একটা রিপোর্ট লিখেছে, যেটা 2018 সালের অগাস্টে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে প্রায় 7,25,000 লোককে 2 মাসের মধ্যে এখান থেকে বের করে দেওয়া হয়েছে যারা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রায় 10,000 লোককে সেখানে কিল করা হয়েছে। 2 মাসের মধ্যে 10,000 মানুষকে কিল করা, জেনোসাইড নিয়ে বিতর্ক, আমি একটু পরে আসছি। এবং প্রায় 1,900 নারী এবং মহিলাকে ধর্ষণ করা হয়েছে, যার মেজরিটি ছিল দলগত ধর্ষণ, যেটাকে ইংলিশে বলে গ্যাং রেপ। শুধু তাই নয়, 392টি গ্রাম কমপ্লিটলি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এটা আমার কথা না, পত্রিকার রিপোর্টের কথা না, ইউএন এর ফর্ম করা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট অনুযায়ী। তার মানে আমি ধরতে পারি। এখন আসি আমরা যে এথনিক ক্লিনজিং যে কথাটা বলা হয়, যে এথনিক ক্লিনজিং এটা কে বলেছে? এটা বলেছে হচ্ছে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের কমিশনার। তিনি বলেছেন যে টেক্সট বুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনজিং। এখানে একটা দারুণ পলিটিক্স আছে। এথনিক ক্লিনজিং কেন, এটা কেন জেনোসাইড বলা হলো না? ইউএন জেনোসাইড কেন বলছে না? এটা তো জেনোসাইড হওয়ার জন্য যে ধরনের আলামত দরকার হয়, যে 1948 এর ইউএন জেনোসাইড কনভেনশন এবং 1998 এর যে রোম স্ট্যাটিউটস, যার ভিত্তিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড তৈরি হয়েছে, তার যে ইন্টেন্ট টু কিল, যে 6টা ক্রাইটেরিয়া আছে, তার প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে পাওয়া যায়। ফলে আমরা যখন বলছি এথনিক ক্লিনজিং কিন্তু একটা লিগাল কমপ্লেক্সিটিস তৈরি করছে। কারণ যে আইসিসি বা আইসিজে বা ইন্টারন্যাশনাল লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে এথনিক ক্লিনজিং এর কোনো স্পেস নাই, তাই যেগুলো লিগাল ক্যাটাগরি। তো ফলে এটা করে তাদের আসলে এই যে ভয়াবহতা, যে তীব্রতা, যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, জেনোসাইড, তাকে কিন্তু হালকা করে দেওয়া হচ্ছে। লাস্ট পয়েন্ট আমি আমার এই পর্ব আলোচনায় বলছি, সেটা হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। বাংলাদেশে একটা ডিসকোর্স ডেভেলপ করেছে, সেটা হচ্ছে কি রোহিঙ্গারা এখানে শেষ করে ফেলতেছে, রোহিঙ্গাদের এখানে থাকতে দেওয়া যাবে না, কালকে যদি পারলে মেরে এখানে পাঠিয়ে দেওয়া হয়, মানে একটা চেঞ্জিং একটা ডিসকোর্স ডেভেলপ করছে। আমি এই ডিসকোর্সের সাথে কিন্তু সম্মান রাখছি, সম্মান রেখে বলছি 13 লক্ষ রোহিঙ্গার প্রেজেন্সের কারণে স্থানে বেশ উকি এবং টেকনাফের লোকজন, আমাদের এদিকে একটা কথা বলে যে মুরগি ডিম পারে সে জানে, টেকনাফ এবং উকিয়ার লোকজনের কি পরিমাণ সাফারিং হচ্ছে সেটা কিন্তু তারা সবচেয়ে ভালো জানে। আমি ওই অঞ্চলের মানুষ, আমার বাড়িও কিন্তু কক্সবাজার, আমি বেড়ে উঠেছি ওখানে, ফলে আমি কিন্তু জানি ওখানকার মানুষের কি অবস্থা। এখানে আমি ছোট একটা উদাহরণ, আমরা মানুষের কথা বলছি, গরু ছাগলের যে গ্রাসল্যান্ড ছিল, যেমন একটা গরু সকালে গিয়ে মাঠের মধ্যে বেঁধে দিয়ে আসতো, সন্ধ্যার সময় নিয়ে আসতো, সে সারাদিন খেয়ে পড়ে চলে, এখন সেটা বলে কিছু নাই। সেখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, 1000 বছরের পাহাড় নষ্ট হয়ে গেছে, সেখানকার ভৌত অবকাঠামো নষ্ট হয়ে গেছে, সেখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়েছে, এলাকার শ্রম ব্যাপার নষ্ট হয়েছে, এলাকার মানুষের কিন্তু মানে কষ্টের কোনো সীমা নাই। ফলে 13 লক্ষ মানুষের যে প্রেজেন্স, এটা যে মানুষের মধ্যে একটা প্রবলেম তৈরি করছে, এ বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। কিন্তু মনে রাখতে হবে যে রোহিঙ্গারা কিন্তু এখানে ইচ্ছে করে আসে নাই, তারা কিন্তু জানের মায়া নিয়ে, প্রাণের মায়া নিয়ে, তারা কিন্তু আমরা কিন্তু 71-এ 1 কোটি মানুষ কিন্তু ভারত আশ্রয় নিয়েছে। হয়তো সেই কনটেক্সট আর এই কনটেক্সট ডিফারেন্ট, কিন্তু বিশ্বব্যাপী একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে যখন মানুষ পারসিকিউশনের শিকার হয়, সে তার ইমিডিয়েট বর্ডারল্যান্ড ক্রস করে তার প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশ কিন্তু 1978-এ মিয়ানমার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশ 1991-92-তে দিয়েছে, 1912-এ দিয়েছে, 1916-এ দিয়েছে এবং 17-এ দিয়েছে। বাংলাদেশ কিন্তু একটা বিরাট হিউম্যানিটেরিয়ান কাজ করেছে। আমি আমার লেখালেখিতে লিখেছি, ইজ ফর টাইম বিং, এটা কিছু সময়ের জন্য, কিন্তু এটা একটা পার্মানেন্ট সেটেলমেন্ট না। এখানেই আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে ইন্টারন্যাশনাল রিফিউজি ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে যেটাকে বলে বার্ডেন শেয়ারিং, যে বার্ডেন শেয়ারিং করতে হবে। আমি জায়গা দিয়েছি, এটা তোমার অপরাধ না, আমি থাকতে দিয়েছি, এটা তোমার অপরাধ না, কিন্তু এই রোহিঙ্গাদের ভরণ পোষণ, ম্যানেজমেন্ট, এদিকে মিয়ানমারের ফেরত পাঠানোর সব দায় দায়িত্ব বাংলাদেশকে নিতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি আরেকটু বলি, শুধুমাত্র স্থানীয় জনগণের না, বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন প্রায় গত 3 বছরে
প্রায় 90,000 কোটি টাকা এই শুধু রিফিউজি ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হয়েছে। এটা শুধু আর্থিক হিসাব, এর বাইরে বাংলাদেশের একটা বিরাট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট কিন্তু সেখানে আছে। সেখানে RRRC একটা কমিশনার আছে, তার আন্ডারে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের লোকজন সেখানে কাজ করছে, যারা ক্যাম্প ইনচার্জ, ডেপুটি ক্যাম্প ইনচার্জ কাজ করছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেখানে কিন্তু বিরাট একটা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে একটা ডেভেলপমেন্ট আছে। এগুলো কিন্তু নন ইকোনমিক কস্ট আছে কিন্তু এখানে। তো সবকিছু নিয়েও আমি বলছি যে রোহিঙ্গাদেরকে এভাবে দায়ী করা যাবে না। তাহলে এটাকে আমরা একাডেমিক ভাষা বলি ব্লেমিং দ্য ভিকটিমস। সে তো ভিকটিমসকে যদি আমি ব্লেম করি তাহলে কিন্তু এক ধরনের আমরা যে মানবতার কথা বলছি, যে আমরা যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের কথা বলছি, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছি, সেটা কিন্তু খানিকটা ম্লান হয়ে যায়। আমি এই আলোচনাটা এখানেই শেষ করবো, এটা বলে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমাদেরকে এখানে কিন্তু সামনে এসে দাঁড়াতে হবে, বার্ডেন শেয়ার করতে হবে সবাইকে। শুধুমাত্র ওখানে বসে বসে সেমিনার সিম্পোজিয়াম করা, রেজুলেশন নিয়ে এটা এভাবে করে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আমি রিপার্টিশন নিয়ে আমি পরে ফেজে কথা বলবো। ধন্যবাদ। কিন্তু অসাধারণ বিষয়কে সামনে ফোকাস করেছেন। আমি মেজর ইমদাদ উনি বলছেন যে 10,000 মানুষকে গণনা হয়েছে, 1900 অধিক মানুষকে দর্শন করা হয়েছে, 392 অগ্নিসংযোগ, সম্ভবত এটি তথ্য এবং এটি সঠিক। তো সেক্ষেত্রে আমাদের একাধিক দর্শকদের প্রশ্ন আছে যে আমাদের প্রতিবেশী দুইটি বৃহৎ রাষ্ট্র যেমন চীন এবং ভারত, তাদের ভূমিকা কি? আমাদের একজন দর্শকও জানতে চেয়েছেন, একাধিক দর্শক এই বিষয়টি জানতে চেয়েছেন যে তাদের ভূমিকা আসলে কি। প্রথমত আমি ডক্টর নাসির ভাইকে বলবো, ওনার এই এত গুরুগম্ভীর আলোচনা, আই এম রিয়েলি এনলাইটেন্ড। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি ইউ হ্যাভ টেকেন আস টু এ ভেরি ডিপার অ্যাসপেক্ট। খুবই ভালো একটা আমাদের ভূমিতে নিয়ে যাচ্ছেন আলোচনার জন্য। তো এখন আমার প্রতি যে প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের দুইটা বৃহৎ প্রতিবেশী দেশ, তাদের ভূমিকা এক কথায় দুঃখজনক। কেন দুঃখজনক? তারা দুটি দেশেই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, যেটা কৌশলগত স্বার্থ, সেটাকে তারা প্রাধান্য করেছে। তারা দে হ্যাভ প্রায়োরিটাইজ দেয়ার ইন্টারেস্ট ওভার দ্য হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট। মানুষের মানবিক মূল্যবোধের উপরে তারা তাদের আর্থিক এবং ভূকৌশলগত স্বার্থকে প্রাধান্য দিয়ে তাদের নীতি কৌশল তারা প্রণয়ন করে যাচ্ছে। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, চায়নার একটা বহুদিনের একটা আকাঙ্ক্ষা হচ্ছে টু হ্যাভ এ ডিপ সি পোর্ট টু রিচ ইন্ডিয়ান ওশান ওভার দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরকে ধরে ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য। কেন? কারণটা হচ্ছে, আপনি স্ট্রেট অফ মালাক্কা, আমরা যারা অবগত আছি, সেই মালাক্কা প্রণালী দিয়ে চীনের অধিকাংশ, গরিষ্ঠ সংখ্যক, অনেক বিপুল সংখ্যক অর্থাৎ জ্বালানি সেখানে আমদানি হয়। সেখানে আপনারা যারা কনসার্ন, যারা একটু অবগত বা ইতিহাস বা বর্তমান সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটকে নিয়ে কিছুটা আলোচনা করেন, তারা দেখবেন সেখানে দক্ষিণ চীন সাগর, যেটা সাউথ চায়না সিতে, সেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ভিয়েতনাম, ফিলিপিন, ইন্দোনেশিয়া, এদেরকে সবকে একজোটে এনে সেখানে চায়নার জন্য কিছু হার্ডওয়্যার তৈরি করছে মালাক্কাতে। তো টু অ্যাভয়েড দ্য মালাক্কা, দ্য চায়না ওয়ান্টস টু হ্যাভ another safe and easy access to the Indian Ocean. সেটা হচ্ছে জিওস্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অফ চায়না। ভারত যেটা বহুদিন থেকে, আমাদের দুই প্রতিবেশী দেশের কথা বলছে, বহুদিন থেকে আমাদের বাংলাদেশকে ভিত্তি করে তার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে যাওয়ার জন্য, যেটাকে সেভেন সিস্টার বলা হয়, সেখানে যাওয়ার জন্য তারা করিডোর, কোনো সময় ট্রানজিট, বিভিন্ন নামে বিভিন্ন অভিধায় প্রচেষ্টা চালিয়ে আসছে। বাংলাদেশ সেটাকে খুব বেশি একটা অর্থনৈতিক বা পারস্পরিক যেটা আমরা বলি যে কানেক্টিভিটির দিক থেকে না দেখে, বাংলাদেশ আমাদেরও কিছুটা, আমি বলবো যে এখানে রিজার্ভেশন, সেটা হচ্ছে আমরা সেটাকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেশি করে, কারণ অতীতে এটাকে খুব বেশি সেন্সিটিভিটির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের এটা হানি হবে। যেমন আমার এখনো মনে আছে, আমাদের উপর দিয়ে
এই আরাকান থেকে গ্যাস পাইপলাইন নিতে চেয়েছিল ভারত বাংলাদেশের উপর দিয়ে। আমরাও সেই অনেক আলাপ আলোচনার মাধ্যমে সেটা কিছুটা আমরা এগ্রিড, কিন্তু সেটা হয়নি। তার জন্য ভারত চেয়েছে তার সেভেন সিস্টারের সাথে একটা লিঙ্ক আপ করা থ্রু সিটওয়ে, অর্থাৎ আরাকান হয়ে সেভেন সিস্টারে প্রবেশ করা। সেটা হচ্ছে কালাদান নদীকে ধরে, যেটার জন্য আমি বলছিলাম শুরুতে কালাদান মাল্টিমোডাল মিলিয়ন ট্রানজিট অর্থাৎ প্রজেক্ট অর্থাৎ সংযোগ, কালাদান সংযোগ, সেটা লাটোয়া বলে একটা জায়গা আছে, সেখানে যাবে, যে মিজোরামের আয়োজন হয়ে সেটা বাকি সেভেন সিস্টারের সাথে সংযোজিত হবে। এই দুটো দেশ এখন পারস্পরিক একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে, কে কত বেশি করে মিয়ানমারের সামরিক শাসকদের কাছাকাছি যাবে, সামরিক শাসকদের তুষ্ট করবে। কারণ এই সামরিক শাসকদের এখানে আরেকটা কথা বলে রাখি, অং সান সু কি ইজ হ্যাভিং নাথিং টু ডু উইথ দিস। এসব জিনিসের মধ্যে কোনো কিছু করার নেই। যেটা এখানে করেন, মূল ভূমিকা পালন করে সামরিক বাহিনী এবং তাদের কমান্ডার ইন চিফ। আমাদের কমান্ডার ইন চিফ যেমন আমাদের রাষ্ট্রপতি বা ডিফেন্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সেখানে অং সান সু কির কিছুই নেই। সেখানে তাদের কমান্ডার ইন চিফ হচ্ছে জেনারেল মিয়া মমতা, সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধানের এমন ক্ষমতাও সেখানে আছে, উনি ইচ্ছা করলে যে কোনো সময়, একটা স্টেট সিকিউরিটি কাউন্সিল আছে তাদের, সে তাকে কল করে তাদের মাধ্যমে যে কোনো সময় পার্লামেন্ট বা সরকারকে রিজলভ করে দিতে পারবে। সেসব ক্ষমতা নিয়ে আছেন উনি, এই ক্ষমতার মালিক। এবং উনাকে খুশি করার জন্য, অর্থাৎ সামরিক শাসকদের খুশি করার জন্য, এই দুটা দেশ কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করার জন্য মরিয়া হয়ে আছে। চীন যেমন তার ডিপ সি পোর্ট নিয়ে, সেই ডিপ সি পোর্টকে কানেক্ট করছে আপনার তার দক্ষিণাঞ্চলের সাথে চীন, সেখানে তারা অলরেডি সেটা করেছে, তারা পাইপলাইন নিয়ে গেছে, তারা গ্যাস লাইন নিয়ে গেছে। অন্যদিকে তারা আরাকানে যেটা করছে সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক অঞ্চল, এর ভিতরে তারা চায়না মিয়ানমার ইকোনমিক কাউন্সিল, যেটা কোঅপারেশন কাউন্সিল, সেটাও গঠন করেছে। সেটার মাধ্যমে এত গত কয়েকদিন আগে আমি দেখেছি তারা প্রায় $10 বিলিয়ন মতো সেখানে তারা they are going to invest, having objectives and aim to reach Arabian Peninsula as well as Africa continent, ওই ইন্ডিয়ান ওশনকে ভিত্তি করে। তো আর ভারতের যেটা, সেটা হচ্ছে টু রিচ দেয়ার সেভেন সিস্টার বাই অ্যাপিজিং, অর্থাৎ খুশি করে মিয়ানমারকে খুশি রেখে তাদের থেকে গ্যাস পাওয়া, গ্যাস নিচ্ছে তারা, গ্যাস নেওয়া তাদের, যার জন্য যখন আপনি দেখবেন, যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেদিন মিয়ানমারের 12 জন জেনারেলের উপরে যখন এম্বার্গো দিল, ঠিক একই সপ্তাহে 9 জন মিয়ানমারের জেনারেল আপনার 10 থেকে 11 দিন ব্যাপী ভারত সফর করেছে। they all were given red carpet welcome to, এবং একই সাথে সে সময় চুক্তি হলো, কাউন্টার হলো, দুটো রাশিয়ান মেড সাবমেরিন, কিন্তু সেই সময় যখন রোহিঙ্গারা আমাদের দেশে, তখন তাদেরকে দেওয়া হলো। আর অন্যদিকে চায়না বারবার সেখানে ব্যাটো দিচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে। আপনি যে কোনো প্রস্তাব নিতে গেছেন, ইভেন কি একটা নিন্দা প্রস্তাব নিতেও চায়নার জন্য পারা হয়। ইউএন সিকিউরিটি কাউন্সিলে যখনই কোনো ধরনের প্রস্তাব এসছে, সেখানে তারা ব্যাটো দিয়েছে, নীরব থাকেন। ইভেন কি আপনার যখন জেনেভাতে যখন হিউম্যান রাইটস কমিশন প্রস্তাব তুললো, একটা নিন্দা প্রস্তাব, একটু আগে আমার ডক্টর রহমান নাসির যেটা বললেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, যেটা তাদের ওইটার উপর আলোচনা, সেখানে কেউ অবশ্য ব্যাটো দেওয়ার শক্তি যেহেতু ছিল না, 137টা দেশ সেখানে বাংলাদেশের পক্ষে ভোট দেয়, কিন্তু ভারত সেখানে ভোটদানে বিরত থাকে। তো এই যে প্রেক্ষাপট, তারা দুটো দেশ যে বড় দেশ, সেখানে দুজনেই কিন্তু বাংলাদেশের সাথে নানাভাবে সম্পর্কিত। এবং যেদিন আপনি 2017 সালের 25 অগাস্ট যখন এই রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে, সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে, হাজার হাজার মানুষ, স্রোতের মতো মানুষের কাপড়া বাংলাদেশের দিকে আসছে। কোনো মানুষের কেউ অনেকেই ল্যান্ডমাইনের শিকারে পরিণত হয়েছে, অনেকেই তার মা কোথায় জানে না, অনেকেই তার সন্তান কোথায় জানে না, অনেকে তার বাবা কোথায় জানে না। অনেক সন্তান দেখেছে তার মা র্যাপ হচ্ছে তার সামনে, মানুষগুলো দেখেছে তাদের বাড়িগুলি দাউ দাউ করে জ্বলছে, পলায়ন পর মানুষের উপর গোলাগুলি হচ্ছে, দা নিয়ে ফ্যানাটিকরা তার পিছে পিছে কোপানোর জন্য দৌড়াচ্ছে, কাটার জন্য।
জীবন বাঁচানোর জন্য মানুষ আশ্রয়ের সন্ধানে দৌড়াচ্ছে। সে অবস্থায় 12ই সেপ্টেম্বর ন্যাফিডোতে, আমি অবলীলায় বলি এটা বাস্তব সত্য। রবীন্দ্রনাথের একটা কথা আছে, সত্য বড়ই কঠিন তবু সত্যের বাসিলাম ভালো। 12ই সেপ্টেম্বর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাফিডোতে, উনি গিয়ে অং সান সুচির সাথে পাশাপাশি দাঁড়িয়ে বললেন, দ্য মিয়ানমার ইজ অ্যাটাক, ইউ আর অ্যাটাক বাই দ্য টেররিস্ট মিলিটারি। তোমরা সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছ, তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি সংহতি প্রকাশ করো। আমি ভারতের বোদ্ধা, আপনার নাম শুনে এম জে আকবরকে জিজ্ঞেস করলাম, আমার সুযোগ হয়েছিল মুখোমুখি হওয়ার। হি ওয়াজ দ্য ওয়ান্স আপন টাইম হি ওয়াজ দ্য স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। আপনি বলেন, তাহলে আমরা আর্মিতে বলি আনওয়েললি কট, অর্থাৎ একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ঘুমাচ্ছে, হঠাৎ করে তার গোলাগুলি আসতেছে, অর্থাৎ সে আনওয়েললি কট, জানেও না সে কি শত্রুকে গোলাগুলি শুরু করবে। বাংলাদেশ সেদিন ডিপ্লোম্যাটিক্যালি মোস্ট আনওয়েললি ওয়াজ কট, কারণ সেখানে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে সাপোর্টের প্রশ্ন নেই, পাশে দাঁড়ানোর কথা না, এই যে বাংলাদেশ আশ্রয় দিল 10 লক্ষ মানুষকে, সেখানে বাড়িহারা, স্বজনহারা, গুলি খাওয়া, মানবতার পাশে একবারও তো বলা উচিত আমার যে আমি এই মানুষগুলোর প্রতি, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। এই বাংলাদেশের পাশে আমরা সকল ধরনের মানবিক সাহায্য, সামরিক সাহায্য লাগবে না, আক্রমণ করা লাগবে না, মানবিক সাহায্য নিয়ে আমরাও দাঁড়াবো। মানুষগুলো নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তারা কোনো যুদ্ধে নাই, কেউ তো বলে নাই যে তারা কোথাও গোলাগুলি করেছে, কিছু মেরেছে। একটা সেট গেম, তার মধ্যে বলা হয়েছে ক্যাম্প আক্রমণ করা হয়েছে, তার অর্থ যে আক্রমণ করেছে তাকে মারো, তাকে ধরো, ফাইন্ড হিম আউট, গো ফর শার্টস, তুমি অপারেশন চালাও, কেউ মানা করবে না, কিন্তু সেটা হয়নি। সো দ্যাট ডে আমরা উই ওয়ার ডিপ্লোম্যাটিক্যালি আনওয়েললি কট, আমরা সেদিন ধরা খেয়েছি এক ধরনের। কথা হচ্ছে কেন সেটা, সেখানেই আপনি, আমার কথা না এটা, একটা বই আছে দ্য রাফ এজেন্ট, একসময় পিএন হাকসার, আপনারা সবাই জানেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী, তার মেয়ে নন্দিতা হাকসারের বইটা, সেখানে বলা আছে, পরিষ্কার করে বলেছে যে সাউথ ব্লক প্রায়োরিটাইজ দ্য স্ট্র্যাটেজিক and the economic gain over the humanitarian any aspect, মানুষের মানবিকতার উপরে স্থান দিয়েছে ভারতের পররাষ্ট্র বিভাগ মন্ত্রণালয়। তো সেখানে একেবারে চায়না টোটালি দে ওয়ান্টস টু হ্যাভ দেয়ার অ্যাচিভ দেয়ার ওন অবজেক্টিভস, টু হ্যাভ এ ডিপ সি পোর্ট, টু হ্যাভ এ ইকোনমিক জোন, টু হ্যাভ এন অ্যাক্সেস টু দ্য ইন্ডিয়ান ওশন। সেখানে রোহিঙ্গাদের স্থান কোথায়? হ্যাঁ, স্থান হবে। আমি এটা বলে রাখলাম আজকে, আপনারা দুজনেই অত্যন্ত এনলাইটেন, দুজনেই অত্যন্ত এই ব্যাপারে আমি বলবো যে জ্ঞানবান মানুষ। এই রোহিঙ্গাদের সলিউশন আমরা এখন বলছি না, হয়তো আপনি পরবর্তী প্রশ্নটা করতে পারতেন যে এটার সমাধান কোথায়। আমি এই সমাধানের কথাটা আগেই বলে রাখছি। আমি যারা আমাদের কনসার্ন অথরিটি আছে তাদেরকে, তাদের অন দেয়ার ফেস আই টোল্ড দেম, এটার সমাধান হচ্ছে চায়না যখন ইকোনমিক জোন ওখানে ডেভেলপ করতে থাকবে, দে উইল বি ডেসপারেটলি ইন নিড অফ দ্য লেবার ফোর্স। তারা বাপ করে এই রোহিঙ্গাদেরকে দেশ থেকে নিয়ে যাবে সবগুলোকে, ওখানে সস্তা শ্রম খাটানোর জন্য, ফর দেয়ার ইকোনমিক গেইন, তাদের অর্থনৈতিক অর্জনের জন্য। অর্থনৈতিক যে তারা যে শিল্পের যে কাঁচামাল হচ্ছে, এই শ্রমিকগুলো হবে কাঁচামাল, সেখানে এদের সস্তা শ্রম দিয়ে যে উৎপাদিত দ্রব্য থাকবে, সেই দ্রব্য দিয়ে তাদের অর্থনৈতিক চাকাকে তারা ঘোরাবে, এবং they will occupy, they'll kick out the United States of America from Africa and Arabian Peninsula with this product. That's আরাকানের যে শিল্পনগর গড়ে তুলবে, $10 বিলিয়ন খরচ করে। সেখানে আপনারা যদি দেখে থাকেন কি কি প্রোডাক্ট হবে সেখানে, সমস্ত ধরনের ইলেকট্রনিক উপজাত, সমস্ত ধরনের এই যে আজকে আমরা মডার্ন এই যে ইউজ করতেছি, যে টেলিফোন, আইফোন থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট, গাড়ির পার্টস, মোটর পার্টস, আপনি ইলেকট্রনিক্স যত ধরনের পার্টস গুলো আছে, অ্যাক্সেসরিজ আছে, সবগুলো, টেক্সটাইল সেখানে দে উইল প্রডিউস, সেখানে অটোমোবাইল তারা দে উইল সেট আপ, এগুলি সবগুলো গিয়ে বাজার দখল করবে। তবে এখানে একটা জিনিস আছে, এই যে স্ট্র্যাটেজিতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন মনে করছে
রোহিঙ্গা ইজ এ ফরগটন চ্যাপ্টার, ডক্টর নাসির যে কথাটা বলছিলেন একেবারে এইটা আমাকে ইটস টাচ মি। কেন ক্লিনজিং বলেছিল জেনোসাইড না বলে? বিকজ ইন দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা it is mandatory if genocide is there, United States of America has to intervene with the military force. To avoid that, এটা তারা ম্যানিপুলেট করে করিয়েছে ক্লিনজিং কথা, যেন সেখানে তাদের মিলিটারি এনগেজমেন্ট থাকতে না হয়। বাট তারা এই যে ইকোনমিক ট্রেড ওয়ারের কথা আজকে বলছে, they are already going to be beaten by the China. This trade war, কি বলছে China is going to use this, এই রোহিঙ্গা মানুষগুলোকে সবগুলোকে ব্যবহার করবে তাদের সব কারখানার মধ্যে। তখন কিন্তু কেউ আর বলা লাগবে না কবে যাবে কবে যাবে কবে যাবে। কোনো অ্যাম্বাসেডর, কোনো পররাষ্ট্রমন্ত্রী আসা যাওয়া এই গরিব দেশের ট্যাক্সের পয়সা এই তানি মানি করার কোনো সুযোগ ওখানে প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি তারা দে উইল স্লিপ ডাউন, তাদেরকে এখান থেকে গ্রিন কার্ড দেওয়ার মতো করে তাদেরকে নিয়ে যাবে। আসেন সবাই ভাই, আপনারা কাজ করেন। এবং আমি এই কথাটা আজকে বলে রাখলাম, ইতিহাস সাক্ষী রইল, দেখবেন এটা সলিউশন হয়ে গেছে এইভাবে। ধন্যবাদ। আমি ডক্টর রহমান, আপনি তো সম্পূর্ণ বিষয়গুলো আপনি লক্ষ্য করেছেন যে ভারত এবং চীনের যে অবস্থান উনি ব্যাখ্যা করেছেন এবং ভবিষ্যৎ সমাধানও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত আইডিয়া হচ্ছে উনি যা বলছেন আমি প্রায় কাছাকাছি। তবে সেই ক্ষেত্রে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক যে আদালতে গাম্বিয়া যে মামলা দায়ের করলো সেটির ভবিষ্যৎ কি, নাম্বার 1। নাম্বার 2 যেটি এর সাথে সেটি হচ্ছে আইসিসি একটি পূর্ণাঙ্গ গণশুনানি করবার প্রস্তুতি কিন্তু নিচ্ছে, সেটি আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল রয়েছে। এই দুইটি বিষয়ের ভবিষ্যৎ কি? আচ্ছা, ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলবো, কারণ টাইমের হিসাবটা একটু মাথায় রাখছি। যদি দর্শকের প্রশ্ন থাকে তাহলে একটু রেসপন্ড করতে পারবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সলিউশনটা মেজর ইমদাদ যেভাবে বলেছেন, আমি ওনার সাথে পুরোপুরি ঠিক একমত না, অন্তত বিনয়ের সাথে খানিকটা দ্বিমত। তার কারণ হচ্ছে অলরেডি সেখানে 6 লক্ষ রোহিঙ্গা সেখানে বাস করছে। যে চীন যে $7.3 বিলিয়ন যে ইনভেস্ট করেছে রাখাইন এক্সটেন্সিভ ইকোনমিক জোন করার জন্য, সেই ইকোনমিক ইন্টারেস্ট এসে যে ইকোনমিক জোন করার জন্য যে লেবার ফোর্স দরকার হবে, তার জন্য এই রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে আমার খানিকটা সন্দেহ আছে। কারণ অলরেডি সেখানে আছে কিছু, এবং রাখাইন নিজেই কিন্তু অত্যন্ত দরিদ্র একটা, বিশেষ করে যে মিয়ানমারের যে 7টা যে স্টেট তার মধ্যে সবচেয়ে দরিদ্রতম একটা হচ্ছে রাখাইন। ফলে ওখানে রাখাইন যে কমিউনিটি আছে তাদের কিন্তু প্রচুর দরিদ্র মানুষজন আছে, অত্যন্ত সস্তায় চিপ লেবার সেখান থেকে পারচেস করা যাবে বলে আমার মনে হয়। সুতরাং আমি ওনার সাথে আশাবাদ, ওনার সাথে যদি এরকম হয় আমি খুবই খুশি হব, তবে আমি পুরোপুরি আশাবাদী নই এই। আর যেটা আমার কাছে মনে হয় যে সলিউশন, যদি এটাতে রিপাট্রিয়েশন হচ্ছে একমাত্র সলিউশন। আমি এর আগেও আরো 2-1টা টেলিভিশন চ্যানেলে বলেছি যে পৃথিবীতে রেফিউজি প্রবলেম সলভ করার জন্য 3টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মডেল আছে। একটাকে বলে রিপাট্রিয়েশন, একটা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট। সুতরাং আমাদের এখানে সোশ্যাল ইন্টিগ্রেশনের কোনো প্রশ্নই নাই, এবং বাংলাদেশের হোস্ট সোসাইটি এখন তাদেরকে রোহিঙ্গাদের কোনোভাবেই গ্রহণ করবে এটা এই কল্পনা করাটা হচ্ছে একেবারেই অভাবনীয়, অকল্পনীয়। আমি এটা মনে করছি না যে তাদেরকে এত বিরাট সংখ্যক লোককে বাংলাদেশের সমাজে ইনকর্পোরেট করা হবে, সেটা কাজ করবে না, নাম্বার 1। নাম্বার 2, যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, আমি যেটা বার্ডেন শেয়ারের কথা বলছিলাম, যে বাংলাদেশ থেকে আশ্রয় দিয়েছে, যেহেতু তারা মিয়ানমারে ফিরে যেতে পারছে না বা যাওয়ার কোনো পরিবেশ তৈরি হচ্ছে না, মিয়ানমার সেটা করছে না, ফলে থার্ড কান্ট্রিতে নিয়ে গিয়ে তাদেরকে এটা হচ্ছে আরেকটা মডেল। সেই মডেলে কিন্তু বাংলাদেশ কাজ করেছিল 2006 থেকে 2010 পর্যন্ত, বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করেছিল। এ পর্যন্ত আমার পরিসংখ্যান অনুযায়ী আমরা জানি যে প্রায় 1997 জনকে পাঠানো হয়েছিল। এটাও পরে স্টপ করা হয়েছে, এটাও কাজ করে নাই 2010 সালের পরে। এখন একমাত্র অপশন হচ্ছে রিপাট্রিয়েশন। আমরা যেটা বলি ভলান্টারি রিপাট্রিয়েশন, এটাকেই করতে হবে। এবং বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে, সদিচ্ছার সাথে, নিষ্ঠার সাথে শুরু থেকেই এই রিপাট্রিয়েশন করার চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। সেই কারণেই যে 2017 সালে যে ম্যাসিভ যে অ্যাট্রসিটিস, যে জেনোসাইড হলো, তারপরে কিন্তু বাংলাদেশ এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পাশাপাশি মিয়ানমারের সাথে একটা ডায়ালগ কিন্তু কন্টিনিউ করেছে।
এবং 2017 সালের নভেম্বরে বাংলাদেশ কিন্তু একটা এগ্রিমেন্টে আসে মিয়ানমারের সাথে যে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, এবং 2018 সালের জানুয়ারিতে এসে একটা ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, মিয়ানমার কি কি প্রস্তুতি নেবে সেই অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট হয়, এবং তার সূত্র ধরে 2018 সালের নভেম্বরের 15 তারিখ এবং 2019 সালের অগাস্টের 22 তারিখ 2 দফা কিন্তু রিপাট্রিয়েশন প্রত্যাবাসন প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। প্রধানত মিয়ানমার আসলে তার কোনো কথাই সে রাখে নাই, তাদেরকে নিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তুতি তাদেরকে মানে করা নাই, মিয়ানমার নেয় নেই, এবং রোহিঙ্গাদেরকে কোনো বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কোনো প্রতিশ্রুতি, বিশেষ করে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, কোথায় রাখা হবে, তাদের যে বসত ভিটা তারা ফেলে আসছে সেটা তাদেরকে ফেরত দেওয়া হবে কিনা, তাদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে, জীবনের নিরাপত্তা দেওয়া হবে কিনা, সোশ্যাল সেফটি দেওয়া হবে কিনা, নাগরিকত্ব দেওয়া হবে না, কোনো বিষয়ে মিয়ানমার কোনো ধরনের প্রতিশ্রুতি কথা দিতে পারে নাই, যেটা রোহিঙ্গাদের মধ্যে কোনো আস্থার পরিবেশ তৈরি হয়নি। তাছাড়া ওখানে যে মিয়ানমারে যে রোহিঙ্গারা এখনো আছে, যে 6 লক্ষ রোহিঙ্গা আছে বলে দাবি করা হচ্ছে, তারাও কিন্তু একটা জেনোসাইডাল একটা ফেয়ারের মধ্যে আছে। আবার ইন্টারনালি ডিসপ্লে যেটা আইডিপি, যেটা 2012 সালে তৈরি করা হয়েছিল 1,30,000 রোহিঙ্গাদেরকে নিয়ে, তারা কিন্তু সেখানে এই অবস্থায় আছে, একটা ওপেন প্রিজনের মধ্যে তারা বসবাস করে। তো ফলে ওখানে যে রোহিঙ্গারা আছে তাদের অবস্থায় এখন শোচনীয়, কিসের ভিত্তিতে রোহিঙ্গারা যাবে? ফলে এই জায়গায় রিপাট্রিয়েশন ছাড়া যেমন অন্য কোনো পথ নাই, কিন্তু রিপাট্রিয়েশন করার জন্য মিয়ানমারের যে কথার বরখেলাফ করা, কথা দিয়ে কথা না রাখা, এটা মিয়ানমারের চরিত্র। সুতরাং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এখানে এসে সেটাকে বাধ্য করতে হবে, এবং এটা রিসেন্টলি একটা আইডিয়া তৈরি হচ্ছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় বলছি, যে সেফ জোন তৈরি করা। এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সেফ জোন কিন্তু একটা মডেল হিসেবে কাজ করে, এটা একটা অল্টারনেটিভ মডেল। যেমন সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিক লোকজন দিয়ে একটা দেখভালের একটা ব্যবস্থা করে যদি রোহিঙ্গাদেরকে একটা পাইলট হিসেবে সেখানে নিয়ে যাওয়া হয়, যেমন এটা 1991 সালে ইরাকে কুর্দিশদের জন্য করা হয়েছিল এবং এটা খুব সফল হয়েছে। এরকম মডেল কিন্তু হতে পারে, এবং বাংলাদেশ সরকার এ বিষয়ে চিন্তা ভাবনা করছে। আমরাও বিভিন্ন ফোরামে কথা বলার সময় বলছি, মিয়ানমার যখন নিচ্ছে না, রোহিঙ্গা যেতে চাচ্ছে না, তাহলে কিভাবে রিপাট্রিয়েশন হবে? রিপাট্রিয়েশনের ভিতরে একটা অল্টারনেটিভ মডেল হিসেবে সেফ জোন তৈরি করার কথা বলা হচ্ছে। সুতরাং এটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আশা করি এটা খুব কাজে আসবে। ভবিষ্যতে আমরা বিভিন্ন আলোচনা এটাকে আরো গুরুত্ব দিয়ে আরো একটু আর্টিকুলেটেড ওয়েতে আমরা এটা প্রেজেন্ট করব। এবার আসি যে ইন্টারন্যাশনাল কোর্টে যে মামলা হচ্ছে, আমি এটা নিয়ে প্রচুর লিখেছি। ইন্টারন্যাশনাল কোর্টে 3টা মামলা হয়েছে মিয়ানমার বিরুদ্ধে। একটা মামলা হচ্ছে আইসিজে, যেটাতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে মিয়ানমার বিরুদ্ধে মামলা হয়েছে জেনোসাইডের অ্যাকিউজেশন নিয়ে। আর একটা হচ্ছে আইসিসিতে যেহেতু মিয়ানমার আইসিসির মেম্বার স্টেট না, সুতরাং আইসিসি সরাসরি মিয়ানমারকে ট্রায়ালের মধ্যে আনতে পারে না। কিন্তু আইসিসি কিন্তু একটা নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে ডেপুটেশন মানে আপনি একটা দেশের লোককে আপনি যদি অন্য একটা স্বাধীন রাষ্ট্রে আপনি করে পুশ করতে পারেন না, এটাও এক ধরনের অপরাধ, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এটা বলা হয়েছে। সো ডেপুটেশনের ক্রাইম হয়েছে কিনা এবং কিভাবে ডেপোর্ট করা হয়েছে সেটা ইনভেস্টিগেট করার জন্য আইসিসি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, এটা কিন্তু একটা নির্দেশনা দিয়েছে। তাহলে এইটা দিয়ে খুব বেশি আগাবে আমি সেটা মনে করছি না। আরেকটা মামলা হয়েছে আর্জেন্টিনার কোর্টে, যেটা ল্যাটিন আমেরিকার যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আছে তারা মূলত এটা করেছে, এবং এই মামলাটা করেছে টুঙ্কিন হচ্ছে জিয়াউল গাফফার হচ্ছে যে মিয়ানমারের রাখাইন, যেটা আমরা বলছি আরাকান থেকে নির্বাচিত এম.এ. গাফফার, যে নির্বাচিত পার্লামেন্টারিয়ান ছিল, যে সুচির যে বাবা, যে অং সান সু জেনারেল অং এর আন্ডারে যে পার্লামেন্ট ছিল, সে পার্লামেন্টের মেম্বার ছিল এম.এ. গাফফার। সে এম.এ. গাফফারের নাতি হচ্ছে এই টুঙ্কিন, যেটা জিয়াউল গাফফার, সে মামলাটা করেছে। এখানে বলে রাখা দরকার সেটা হচ্ছে, আমরা যদি সব বিবেচনা করি, সংক্ষেপে বললে আইসিজে মামলাটাই মূলত একটা ইন্টারন্যাশনাল একটা রিকগনিশনসের মধ্যে আছে, কারণ এই কোডটা তৈরি হচ্ছে ওয়ার্ল্ড কোড বলে। এই কোড তৈরি করা হয়েছিল যে জেনোসাইড কনভেনশন 1948 এর ইউএন এর চার্টারের ভিতরে। সুতরাং মিয়ানমার যেহেতু এটার মেম্বার স্টেট, মিয়ানমার এখানে কিন্তু গেছে এবং ট্রায়াল হয়েছে। আপনারা জানেন যে মিয়ানমার ডেলিগেটসকে লিড করেছে সুচি, এবং সুচি এটাকে ডিনাই করেছে তারা জেনোসাইড করে নাই। তারপরেও গাম্বিয়া কিন্তু এখানে একটা প্রভিশনাল মেজরের জন্য অ্যাপিল করেছিল, এবং আইসিজে কিন্তু এই অ্যাপিলটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, যদি হুবহু করে নাই, কিন্তু 4টা
ডিরেক্টিভস দিয়েছে, নির্দেশনা দিয়েছে। এর মধ্যে দুইটা হচ্ছে প্রধান, দুইটা উল্লেখযোগ্য। একটা হচ্ছে যে রিমেইনিং রোহিঙ্গারা যারা মিয়ানমারে বসবাস করছে রাখাইনে, তাদেরকে প্রোটেকশন দেয়া, তাদের যেন কোনো ধরনের জেনোসাইড অ্যাটেম্প তাদের উপর না হয়, এটা খুবই সিগনিফিকেন্ট। নাম্বার 2, যে 2017 সালে অগাস্টে যে জেনোসাইড হয়েছে সেখানে, সেই জেনোসাইডাল যে এভিডেন্স, সেটা যেন সেই আলামত যেন নষ্ট না করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি এটা বলবো যে আমি যেহেতু পুরো ব্যাপারটাকে ফলো করছি দীর্ঘদিন ধরে, আমি আমার নিজের যেটা জানা আছে, আপনারা যে আইসিজে এর ওয়েবসাইটে গিয়ে দেখেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের, এই আইসিজে এর কিন্তু জুরিসডিকশন আছে দুইটা কাজ প্রধানত এই আইসিজে করতে পারে। নাম্বার 1, যদি ইউএন এর মেম্বার স্টেট, দুইটা স্টেটের মধ্যে কোনো লিগ্যাল কনফ্লিক্ট তৈরি হয়, সে লিগ্যাল কনফ্লিক্টের একটা সলিউশন দিতে পারে। মিয়ানমার সাথে বাংলাদেশের কোনো লিগ্যাল কনফ্লিক্ট নাই। আরেকটা হচ্ছে, যদি দুইটা মেম্বার স্টেটের মধ্যে কোনো লিগ্যাল অ্যাম্বিগুইটিস তৈরি হয়, কোনো একটা আইনগত বিষয়ে কোনো অস্পষ্টতা তৈরি হয়, তাহলে তার একটা ব্যাখ্যা দিতে পারে। তাহলে এই দুইটা এখতিয়ার নিয়ে মিয়ানমারের জেনোসাইডের বিচার করবে আইসিজে। আমি একজন রোহিঙ্গা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা এবং রোহিঙ্গাদের পুরো ব্যাপারটা অত্যন্ত ইন্টেন্সিভলি আমি ফলো করি, প্রত্যেকটা ডে বাই ডে। আমার নিজের, এটা আমার একেবারে নিজস্ব একটা বক্তব্য, সেটা হচ্ছে আমি মনে করি না আইসিজে ট্রায়ালের ভিতর দিয়ে যে হয়তো আমি বলছি যে মিয়ানমার জেনোসাইড করেছে সেটা প্রমাণিত হবে, ইন্টারন্যাশনাল লেভেলে মিয়ানমারের হয়তো একটা প্রেশার ক্রিয়েট হবে, কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় না যে আইসিজে ট্রায়ালের ভেতর দিয়ে এমন কিছু হবে যা দিয়ে বাংলাদেশ যে রোহিঙ্গা সমস্যাটা ফেস করছে সেই সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে। একটা প্রেশার ক্রিয়েট হবে, কিন্তু খুবই যে একেবারে খুব অ্যাক্টিভ কোনো রোল প্লে করবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। রাইট, এই ক্ষেত্রে আপনি একটু দর্শকের প্রশ্নের কথা বলেছিলেন। একজন দর্শক বলতে চাচ্ছেন যে এই রোহিঙ্গা দায়ভার বাংলাদেশ আর কতদিন বহন করবে? আমরা তো নিজেরাই নিজেদের সমস্যায় জর্জরিত। আমি সংক্ষেপে বলবো এটা এরকম যে রোহিঙ্গার দায়ভার বাংলাদেশের নেওয়া উচিত না। বাংলাদেশ, আমি বলেছি আমার আলোচনার মধ্যে, বাংলাদেশ একটা মানবতার খাতিরে মানবিক বিপর্যয়কে রক্ষা করার জন্য রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে। এটা তো বাংলাদেশ অপরাধ করে নাই। সুতরাং বাংলাদেশের আসলে যে লোডটা যাচ্ছে জন্য বার্ডেন শেয়ারিং, সেজন্য আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমি কাঠগড়া দাঁড় করাতে চাই। আমি আল জাজিরাতে একটা আর্টিকেল লিখেছি গতকালকে, সেখানে আমি লিখেছি ওই পয়েন্টটা উত্তরের জন্য খুবই সুইটেবল। সেটা হচ্ছে এরকম যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট দিচ্ছে, যে এইড দিচ্ছে, এইড দিয়ে প্রবলেম সাস্টেইন করবে, প্রবলেম রিজলভ করবে। তা আমাদেরকে ভরণ পোষণ দিকে এখানে টিকিয়ে রাখা, এখানে এই জন্য এইডের চেয়ে অনেক বেশি দরকার হচ্ছে এই প্রবলেম সলভ করার জন্য। সেজন্য আমি এক বাক্যে উত্তর দেব, বাংলাদেশ আর কতদিন এই দায়ভার বহন করবে এটা আননোন, তবে এটা বহন করা উচিত না। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সামনে এসে দাঁড়ানো উচিত। একটা যে আমরা যখন মানবতার ডিলারশিপের ইন্টারন্যাশনাল কমিউনিটি কারা আসলে, এটা অনেক প্রবলেমেটিক, সে আলোচনা আমি সে ভিন্ন আলোচনা। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কারা, এখানে মনে রাখতে হবে ডিপ্লোমেসি, যে মেজর এমদাদ চমৎকার বলেছেন, ডিপ্লোমেসি কিন্তু আবেগ দিয়ে চলে না, ডিপ্লোমেসি চলে স্বার্থ দিয়ে, যে রাষ্ট্রের স্বার্থ 100% নিশ্চিত করবে। সুতরাং এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কথা বলছি, এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কারা, তারাও নিজস্ব একটা স্বার্থ দিয়ে, নিজস্ব একটা ইন্টারেস্ট এখানে আছে। ফলে তারা এই প্রবলেমটাকে সাস্টেইন করার জন্য চাল ডাল লবণ তেল দিয়ে ওষুধ দিয়ে যতটা হেল্প করছে, এই প্রবলেমটা সলভ করার জন্য ততটা হেল্প করছে না। সেখানে আমি লিখেছি বাংলাদেশকে প্রেশার দিচ্ছে যে পরিমাণে, বাংলাদেশকে প্রেশার না দিয়ে তোমরা এটা মিয়ানমারকে দাও। মিয়ানমারকে যদি এই প্রেশার অ্যাক্সিলারেট করা যায়, এটা যদি মাউন্ট করা যায়, তাহলে এই প্রবলেম অনেক দ্রুত সলভ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ডক্টর রহমানের আলোচনার সূত্র ধরে মেজর ইমদাদ আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে আমাদের বিরোধী দলীয় বিভিন্ন নেতারা বলছেন, দীর্ঘদিন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে সরকার সঠিক কূটনীতিক পর্যায়ে কাজ করতে পারেনি, এবং আমাদের একজন দর্শকও এমন বলতে চাচ্ছে, বলছে যে রোহিঙ্গা ইস্যুতে আমাদের আরো জোরালো পদক্ষেপ জরুরি, বলতে চাচ্ছে যে কি করলে এই সমস্যার সঠিক সমাধান খুঁজে পাওয়া যাবে। তা আপনি এই দুইটি বিষয়ের একটু উত্তর দিবেন যে কূটনীতিক পর্যায়ে কেমন চলছে আমাদের দেশ? ধন্যবাদ। আসলে কূটনৈতিক পর্যায়ে এখানে কূটনীতিতে শেষ বলে কোনো কথা নেই, এটা চলমান একটা প্রক্রিয়া, যতক্ষণ পর্যন্ত শেষ হয়।
এবং এটাও প্রমাণিত যে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়েছে কিন্তু কূটনৈতিক উপায়ে। অন্য কোনো উপায় সেখানে খুব বেশি কাজ করে না। যুদ্ধ হলেও সেই যুদ্ধের পরে আবার কূটনীতিকেই ফিরে আসতে হয় আলোচনার টেবিলে, সেখানের মাধ্যমেই এটা সমাধান হয়। এখন প্রশ্ন আসছে কূটনীতি আমাদের কতটুকু হ্যাভিং উইজডম। কূটনীতিতে একটা জিনিস আছে, এটা হচ্ছে উইজডম। সেই উইজডম আমার কতটুকু কাজ করছে, আমি কোন লেভেলে কাকে এনগেজ করছি, কোন জায়গায় এনগেজ করছি, এবং সেটা কি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, আমি দেখছি আপনি ডক্টর কামাল জানি না কোথায়, ডক্টর নাসির তো চিটগঙ্গের, উনি বুঝবেন, বলে যে ফকির না চিনে লাভ নেই, ফকিরকে চিনে সালামটা দিতে হয়। এটা কূটনীতিতেও আমার মনে হয় অন্যতম একটা অনুষঙ্গ, যে কাকে সালাম করব কোন সময়ে, এবং সেই সালামটার আমার যথাযথ কাজে লাগছে কিনা সেটা। এখন এ পর্যন্ত আমি বলবো বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেছে, আমি যেটা যতটুকু বুঝি সেটা হচ্ছে বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেছে বলে এটা বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জিনিসটা উঠেছে, বারবার উঠেছে, বহুবার উঠেছে, এবং জাতিসংঘে এটা বারবার কূটনৈতিক আমি বলবো যে অনেকগুলো এখানে আমাদের কাঠখড় পোড়ানোর ফলেই আপনার যেখানে মানবাধিকার কমিশন 137টা দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, এবং কূটনৈতিক অনেকগুলো প্রচেষ্টার সেখানে ছিল বলেই হয়তো চীন ব্যতীত কোনো কোনো সময় সমস্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হয়েছে, কোনো কোনো সময় হয়তো রাশিয়া ওয়েস্ট থেকেছে। ভারতের বিষয়টা, ভারত সেখানে খুব সেন্সিটিভলি, সেখানে আমাদের অনেকগুলো জিনিস রিলেট হয়ে যাচ্ছে, যেটা হয়তো অনেকেই বলবে যে ভারত এখানে তাকে সবসময় ব্যালেন্স করে যাচ্ছে, চায়না যেন পুরোপুরি মিয়ানমার সামরিক যে শাসকরা যেন পুরোপুরি চায়নামুখী হয়ে না পড়ে, সেখানে তার স্বার্থটাও সে নিজের স্বার্থ পাগলও বোঝে, তার স্বার্থ সেখানে জড়িত আছে। এবং সেখানে মিয়ানমার ভারত যেখানে সবসময় মনে রাখে তার ইনসার্জেন্সি আছে, প্রবল ইনসার্জেন্সি আছে সেভেন সিস্টারে, পূর্বাঞ্চলীয় ওখানে নাগাদের সমস্যা আছে, মিজো সমস্যা আছে, মণিপুর লিবারেশন আর্মি আছে, ওখানের মধ্যে আরো অনেক উপাত্ত আছে, সেগুলোকে তারা দমন করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য তারা মরিয়া হয়। এবং সেটা মিয়ানমারকে তারা কিছুটা তুষ্ট রেখেছে বলেই, বা এই মিয়ানমারের পক্ষ নিয়ে উলঙ্গভাবে নিয়েছে বলেই হয়তো, যেটাকে সার্জিক্যাল অপারেশন বলে, যখন আপনার মনে থাকার কথা, ভারতীয় প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী ঢাকায়, তখন তাদের পররাষ্ট্র সচিব ছিলেন রেঙ্গুনে ওই সার্জিক্যাল অপারেশনটা মনিটর করার জন্য দ্বিপাক্ষিকভাবে। মিয়ানমার তাদের ভূমিতে ভারতকে অপারেশন চালাতে পারমিশন দিয়েছিল নাগাদের, থাঙ্কুল নাগাদের বিরুদ্ধে। এই জিনিসগুলো এখানে আমরা যারা হয়তো সাদা চোখে দেখছি জিনিসগুলোকে, তারা হয়তো এখানে অন্যান্যের স্বার্থগুলোকে বিবেচনা অনেক সময় নেই না বলে মনে হচ্ছে আমাদের কূটনৈতিকের একটা নির্জীবতা বা ইনার্শিয়া বা ফলপ্রসূহীনতা কাজ করে যাচ্ছে। সেখানে আমাদের বিরোধী দল, আমি সবসময় বলবো যে বিরোধী থাকবে সেখানে একটা সবসময় একটা নেতিবাচক কমেন্ট এটা করা, এটা আমাদের এক ধরনের জাতিগত অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে না যে স্পেড ইজ এ স্পেড, সত্য যা সেটাই বলতে হবে, যেটা প্রচেষ্টা হচ্ছে। এখন আমি বলবো যে যেখানে চায়নার মতো একটা শক্তিধর দেশ, ভারতের মতো একটা অর্থনৈতিক এরকম একটা শক্তিধর দেশ, দুটা শক্তিশালী দেশ, দুটাই যেখানে তাদের পারস্পরিক স্বার্থের দ্বন্দ্বে যেখানে মুখোমুখি, সেখানে বাংলাদেশ অনেক সময় তার কূটনীতি এখন হয়তো একটা, আমি বলবো যে আগে সেটা এই গিভেন সিচুয়েশন ছিল না, এখন একটা বাংলাদেশের একটা গিভেন সিচুয়েশন এসেছে, যেটা লাদাখকে নিয়ে। দেখবেন সেখানে বাংলাদেশকে নিয়ে আমরা যদি জানি, আন্ডার কারেন্ট হচ্ছে অনেকটা হেস্টা আছে যে বাংলাদেশ চায়নার পক্ষ নেয়, চায়না ওয়ান্টস দ্যাট, আমরা যেন ভারত চাচ্ছে তার পক্ষ নিয়ে একটা কথা বলি, বা চায়না চাইবে, এটা হচ্ছে আন্ডার কারেন্ট। এটা আমাদের সাধারণ মানুষের বাইরের থেকে যেটা বুঝি, হয়তো ভিতরে আরো অনেক কিছু, অনেক আন্ডার কারেন্ট আরো স্ট্রং, এটা যারা ভিতরে আছে, যারা সিদ্ধান্ত, যারা পলিসি মেকার, তারা হয়তো সেটা ফিল করে, পালস, এবং তাদেরকে সেখানে ব্যালেন্স করা, এটা যে কি কষ্টকর জিনিস। যখন দুইটা শক্তিশালী প্রতিবেশী দেশ পারস্পরিক স্বার্থদ্বন্দ্বে থাকে, সেখানে তৃতীয় দেশ হিসেবে আরেকটা ছোট দেশ বলছি এই সেন্সে, অর্থনীতি এবং সামরিক শক্তি তার অবস্থানগত কারণে, এটাকে অস্বীকার করার কিছু নেই। সেটাকে স্বীকার করে নিয়ে সেখানে আমি এখন ইচ্ছা করলে চায়নার অর্থনৈতিক কোনো একটা বিষয়ের উপর আঘাত হানতে পারবো না। আমি চাইলে এখন ভারতের অর্থনীতির উপরে বা তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের উপর আঘাত হানতে পারবো না। সেই যখন অবস্থা, সেখানে
অনেক সময় সেটাকে সময়ের অপেক্ষায় থাকতে হয়, গিভেন একটা সিচুয়েশনের জন্য অপেক্ষায় থাকতে হয়। আপনি যদি আমটা যদি পাকার আগে গাছের গোড়া ধরে ঝাড়াঝাড়ি করে সারাদিন ঝাড়েন না কেন, আপনি হয়রান হয়ে যাবেন, আমটা পড়বে না। যখনই আমটা পাকবে দেখবেন তখন একটু গোড়া ধরে একটু নাড়লে একটু পুশ করে ছুটে পড়বে। এখন অস্থির হয়ে যদি আমি বলি যে আজকে আসছে কালকে কেন রোহিঙ্গা যাচ্ছে না, যারা পাঠিয়েছে তারা তো আজকে 20 বছরের প্ল্যান করে পাঠিয়েছে, তারা 20 বছর তৈরিতে হোম গ্রাউন্ড করেছে, ওয়ার্ক করেছে যে পাঠাবো। এটা যেমন মেয়ং তার ডিএস এর বক্তৃতা, ডিফেন্স সার্ভিস একাডেমির বক্তৃতায় বলেছে, যারা সে বলেছে যে 1982 যেটা ডক্টর রহমান নাসির যেটা বলেছেন, 82-তে তাদেরকে যখন জাতিসত্তা তাদের জাতি নাগরিকত্বহীন করা হলো, যে বলা হচ্ছে যেমন 1982-র ইনকমপ্লিটেড ইয়েকে মিশনকে আমি আই এম গোয়িং টু অ্যাকমপ্লিশ দ্য মিশন। সেখানে তার তো একটা মিশন আছে, হি ইজ গিভেন মিশন, হি হ্যাজ অ্যাকমপ্লিশ, সে বলছে সেখানে। এখন যখন আমি, অনেকে বলবে, অনেকে আমারও প্রশ্ন করছে, বাংলাদেশ কি সামরিকভাবে, কেন বাংলাদেশ কি এতই মরিয়া হয়ে উঠছে যে আমার সামরিক শক্তি ব্যয় করতে হবে রোহিঙ্গাদের রিপাট্রিয়েশন করার জন্য? কেন এটা কি আর কোনো পৃথিবীর আর কোনো দেশের কোনো দায়বদ্ধতা নেই? যে ডক্টর রহমান নাসিরও বলছিলেন, উনি বলছে একটু আগে, আমি খুব মাইনরলি শুনতেছিলাম, আমি বিশ্ব সম্প্রদায়কে এখানে অভিযুক্ত করব, আমরা বারবার অভিযুক্ত করবো তাদেরকে বিভিন্ন ফোরামে, আমাদের সামনে আমাদের যারা এখানে আছে তাদের ডিপ্লোম্যাটিক মিশন গুলো বলবো, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, তোমরা কি করছো? এটা কি আমাদের দায় দায়িত্ব? আমরা কি বলেছি ডিড আই ইনভাইট রোহিঙ্গাস টু কাম ইন আওয়ার কান্ট্রি এন্ড উইল সাপোর্ট ইউ, উইল শেল্টার ইউ? আমরা কি কথা বলেছি কখনো? আমরা তো কখনো বলি নাই। আমাদের সরকার তো যখন আসছে তখন আমরা এটাকে বাধা দেওয়ার জন্যই তৈরি ছিল, জাতিসংঘ রিকোয়েস্ট করেছে, আমরা মানবিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা কথা আমরা এখানে বলি নাই, এই যে তাদের কতদিন ধরে ভার বহন করবো এই প্রশ্নটার মধ্যে উনি বলেছেন আমার যদি 15 কোটি 16 কোটি বাঙালি যদি দুবেলা খেয়ে পড়ে থাকতে পারে, নাহলে আর 10 লক্ষ আমাদের সাথে যতদিন পারে আমরা সেই বাদটা সেই হয়তো বহন করব। কিন্তু তার অর্থই নয় যে রোহিঙ্গাদের আমরা নাই, আমরা ইন্সপায়ার করেছি, এনকারেজ করেছি যে আমরা তোমাদেরকে সবকিছু দিব, আমরা কিছুই করিনি। তো এখানে যেই কথাটা ডিপ্লোম্যাটিক, বিরোধী দল বলছে যথাযথ ভূমিকা পালন করে নাই, যথাযথ ভূমিকা ওনারা যেও পালন করেছেন আমি সেটাও বলবো না। কনস্ট্রাকটিভ, তারা তো একটা পেপার ওয়ার্ক, ডক্টর নাসির বারবার বলছিলেন আই লাইক ইট, উনি বলছেন উনি পেপার প্রডিউস করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, ইট ইজ নট দ্যাট, ইট ইজ হিস, এটা হচ্ছে টেকেন রেসপন্সিবিলিটি। উনি স্বপ্রণোদিত হয়ে কাগজ রেডি করেছেন, লেখাপড়া করছেন, ওনাকে কেউ ইম্পোজ করে নাই। বলছেন কেউ ডক্টর নাসির আপনি রোহিঙ্গাদের নিয়ে লেখাপড়া করেন, রাত জাগেন, পেপার এটা রেডি করেন, এই বই কাটেন ওই বই কাটেন, আমি না বুঝি একটা বই খুঁজে বের করা এখানে কোথায় ডক্টর করিমের বইতে কি আছে, ডক্টর ওই ইয়াতে অক্সফোর্ডের কি আছে, এটাতে কি আছে, উনি তো করছেন স্বপ্রণোদিত হয়ে। আজকে ওনারা যদি একটা পেপার যদি সামনে নিয়ে আসতেন, একটা যদি বলতে যে পাথওয়ে, দিস ইজ দ্য ওয়ে, আপনারা চলেন এইখানে আগাই, তাহলে এটা সমস্যার সমাধান হবে, অ্যাপ্রোচ হিয়ার, অ্যাপ্রোচ দেয়ার, একটা আলোচনা সভা যদি করতেন, একটা যদি ভালো যদি একটা গঠনমূলক একটা পেপার যদি প্রেজেন্ট করে দিতেন, একটা ডিপ্লোম্যাটিক মিশন তারাও তো যেতে পারে, একটা ডিপ্লোম্যাট চায়নাতে তারাও যেতে পারে, ভারতে মানাতো না, গিয়ে বলতে পারে যে আমাদের এটা দায়িত্ব হচ্ছে, শ্যাডো গভর্নমেন্ট তাদেরও থাকা উচিত, এটা সমস্ত সভ্য দেশগুলো তো আছে, দায়িত্ব নেয়। একটা জাতির যখন আমি দায়িত্ব নেব, জাতির পক্ষ হয়ে যখন কথা বলবো, সেই জাতির জন্য আমার কিছু দায়িত্ব আমার উপর অটোমেটিক্যালি আসে। সরকার মানে অর্থ এই নয়, আমাদের কনসেপ্টেই আমার এটাই সবচেয়ে দুঃখজনক, সবকিছু সরকার করবে। কেন সবকিছু সরকার করবে? আমাদের বুদ্ধিজীবী শ্রেণী আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক অনেক যোগ্য শিক্ষকরা আছেন, তারা নাগরিক ফোরাম করতে পারে, তাদের নাগরিক ফোরামের মাধ্যমে মিয়ানমারের যারা নাগরিক সমাজ আছে তাদেরও বিশ্ববিদ্যালয়ের অনেক এনলাইটেন্ড প্রফেসররা আছে যারা কাজ করে, তাদের সাথে একটা ইন্টারাকশনের মধ্যে যেতে পারে। আমি এটা দুর্ভাগ্য আমি বলবো, আমি রেঙ্গুনে আমাদের কিছু লোকের সাথে ওখানে মিশ্রিত হয়েছে, দেখেছি, কথা বলেছি, কথা বলে আমার অবাক হয়ে গেছে যে ওনারা এখানে কিভাবে আসলেন। এটা যদি ডক্টর রহমান নাসির যদি রেঙ্গুনে হতো, হি কুড প্রবাবলি প্লেস দ্য সিচুয়েশন, হোয়াট ইজ গোয়িং অন সিনারিও। আমি দেখছি যারা গেছে তারা এই সিনারিও কিছু জানে না। আমি তাদেরকে একটা প্রশ্ন করলাম ইচ্ছা করে, এই যে করোনা ভাইরাস শুরু হওয়ার ঠিক আগে আগে এই কথা বলছি যে do you know about the why the Northern Alliance is created? আপনারা বিশ্বাস করবেন 3 জন ওই মিশনের লোক ছিল, তারা গেছে, তারা একটা দোষ যেভাবে হোক তারা they claim that they were invited by their counterpart from the Myanmar, বলে যে না তারা নামও শুনেনি। আমি সত্য বাস্তব কথা বলছি, বাস্তব, এটা সবাইকে সাক্ষী রেখে। তো আমি যে আপনারা তাইলে কেন কিভাবে এদের ফেস করবেন, কি বলবেন? আমি তখন বসে
এই যে ওনার রাত জায়গার মতো করে বসে তাদেরকে সরিয়ে সারার মতো আবার বোঝালাম কেন নর্দার্ন অ্যালায়েন্স হলো, কেন আরাকান আর্মি হলো, কেন আরাকান আর্মি ইজ কনফ্রন্টিং কনস্ট্যান্টলি উইথ দ্য মিয়ানমার আর্মি। কে তাদের সহায়তা হচ্ছে, কি তার পিছনে এজেন্ডা? মিয়ানমার আর্মি, আরাকান আর্মি তো এটা হঠাৎ করে ভুইফোর হয়ে নাই। কোথায় আরসা রাতের বেলা একটু করে কি করলো, 11 লক্ষ মানুষ বাংলাদেশে চলে আসলো, আর আরাকান আর্মির 27,000 সশস্ত্র সৈন্য নিয়ে তারা মুখোমুখি হচ্ছে প্রত্যেকদিন, এন্টি এয়ারক্রাফট গান, হেলিকপ্টারে গান ফায়ার করতেছে। ব্রিগেড এন্ড রেজিমেন্টাল ফোর্সের সাথে তারা কনফ্রন্ট করছে। কই তাইলে রাখাইনরা কেন দলে দলে এখানে আসছেন? রাখাইনগুলিকে তো, যে রাখাইন তাদেরকে প্রত্যেক দিনেই ক্ষত বিক্ষত করছে আরাকান আর্মি। আরসা এক রাতে 4টা না 10টা ক্যাম্পে গুলি করেছিল শুধু, তার জন্য 11 লক্ষ মানুষ, তার মধ্যে ডক্টর রহমান তো পরিষ্কার করে স্কুলে দিলেন মুখস্থ বলে 10,000 মানুষ কি হতো, কত হাজার নারী ধর্ষিত, কতগুলি গ্রাম পুড়ে গেছে। আর এখানে প্রত্যেক দিন কনফ্রন্টেশন হচ্ছে। কই তাহলে দলে দলে রাখাইনরা বাংলাদেশে অনুপ্রবেশ করছে না কেন? আশ্রয়ের জন্য আসছে না কেন? আমরা তো বলি নাই আমরা রাখাইনদের আশ্রয় দিব না। তাহলে এর ভিতরে যে স্ট্র্যাটেজি আছে, এর মধ্যে যে খেলা, সেটা না বুঝে ওনারা এগিয়ে গেছেন ওদের বুদ্ধিজীবী শ্রেণীর সাথে কথা বলার জন্য। তো আমি যেটা বলছি, আমাদের বুদ্ধিজীবী শ্রেণী যারা ওখানে গেছেন তাদের দায়িত্ব ছিল ইকুইপ দেন। যারা আজকে বলছে সরকার এখানে পররাষ্ট্রনীতি, আমি পররাষ্ট্রনীতির মধ্যে কি কি পলিসি নিব, কোন পথে যাব, সেটা নিয়ে একটা অর্থবোধক একটা ডায়ালগ আপনারা করুন না কেন? সেটা নিয়ে একটা অর্থবোধক একটা পথ সৃষ্টি করছেন না কেন? আপনাদের সাথে তো এই বড় বড় দেশগুলোর সাথে সম্পর্ক আছে, আপনারাও তো ওদের অ্যাম্বাসাডারদের, ওদের ন্যাশনাল ডে পার্টিগুলিতে যান ওখানে, তো সেখানে কথা তোলেন, তাদের সাথে কথা বলেন যে আমাদের দেশের উপর এটা কি অনাচার যাচ্ছে, নাকি আমি ক্ষমতায় আসলে তারপর আমি সমাধান করবো, এর আগে খালি সরকারকে দোষারোপ করে আমি যাবই যাব। এটা তো জাতীয় ক্ষমতা হলে হতো। আমি একেবারেই আমার ব্যক্তিগত এটা একটা ধরনের এক্সপেরিয়েন্স থেকে বলছি। যারা ওখানে যাচ্ছেন, আজকে আমি বলবো এই যে আমি এই অনুষ্ঠানটার মাধ্যমে যারা শুনছেন, ডক্টর রহমান নাসিরদের মতো লোকরা, ওনারা যদি আজকে এগিয়ে আসেন, মিয়ানমারে যারা নাগরিক সমাজ আছে সেখানে, সিভিল সোসাইটি যারা এগুলিকে হেট করে, তারা নিজেরাই বলে যে এটা অসম্ভব, এটা হয় না কখনো। আমি যখন গেলাম, একটা গ্রুপ, তারা আমাকে দে হ্যাভ ইনভাইটেড মি টু এ হোটেল, ওখানে তারা একত্র হয়েছে। আমি তাদের বললাম যে দেখেন, আপনাদের মতো এতগুলি ভালো মানুষ থাকা অবস্থায় এরকম একটা ঘটনা ঘটতে পারলো এই একবিংশ শতাব্দীর প্রারম্ভে এসে। আজকে যদি আপনাদের সবাইকে আমি বলি চলেন আমার সাথে, আমি নিয়ে যাবো মন্দ হয়ে, আপনারা যাবেন। আপনাদের দেশের মানুষগুলো পথে ঘাটে কত অনাদরে, এই 8 ফিট বাই 8 ফিট একটা তেরপলের পলিথিন পেপারের নিচে স্ত্রী, কন্যা, সন্তান সন্ততি নিয়ে পড়ে আছে কত অনাদরে। আপনাদের নোবেল প্রাইজ যিনি পেয়েছেন অং সান সু চিকে বলেন কি অসহায় করে দিয়েছেন। 10 লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? তো ওনাকে যদি এসে দাঁড় করান, আপনারা বলেন চলেন আপনি যান, দেখে আসি আপনার দেশের মানুষকে আপনি কোথায় ঠেলে দিয়েছেন। এটা আমাদের লজ্জা না, লজ্জা আপনাদের। আমার অবাক লেগে আপনারা, আমি আসছি এখানে, সবাই আসছেন রাত্রে ডিনারে, আমার পুরানো অনেক বন্ধু বান্ধব, সবাই মাথা নিচু করে আছে। তার মানে কি তাদের মধ্যে এক ধরনের চেতনাবোধ তাদের জাগ্রত হয়েছে, তাদের বিবেক তাদের দংশন করছে। তো সেই কাজগুলি তো আমরা করি না। সরকার কি করবে, খালি সরকার হয়তো ওখানে একজনকে পাঠালাম, তার মধ্যে এই পারসেপশন নাই, হয়তো তার মধ্যে সেই উইজডম নাই, তার মধ্যে সেই দেশবোধ হয়তো নাই, তার মধ্যে এই চেতনাবোধ নাই। হি ইজ নট ইকুইপড উইথ দ্য হিস্ট্রি, যেটা ডক্টর রহমান নাসির তুলে আনছেন, এটা ওনার বিষয় তো ছিল। তো তাহলে সেখানে এই দায়িত্বগুলো তো অনেকে পালন করছেন আমাদের ইয়ার থেকে। শুধু ব্লেইং গেম উইল নট গিভ এ ওয়ে টু এ নেশন টু গো অ্যাহেড। একটা জাতির উন্নয়নের জন্য সম্মিলিত একটা প্রয়াস প্রয়োজন, একটা জাতির সমস্যার সমাধানের জন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সেই সম্মিলিত প্রয়াসগুলো আমাদের সবাইকে নিতে হবে। এখানে ব্লেইম গেম দিয়ে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। বরং এটার থেকে মিয়ানমার একটা রং সিগন্যাল পাবে, ওদের মধ্যে ভাগাভাগি আছে। এই যে আমরা, এটাও আমি ডক্টর রহমানকে আমি ধন্যবাদ জানাবো, উনি বলছেন যে আমাদের মধ্যে একটা মাইন্ডসেট গড়ে উঠছে, এই রোহিঙ্গাদের কেমনে করে ঝাড়াই বিদায় করো, এই করো, আনওয়ান্টেড। ওরা তো স্বেচ্ছায় আসে নাই, ইচ্ছা করে তো আসে নাই। এই অবস্থায় আমিও তো করতে পারতাম। আফ্রিকা তো আমি দেখেছি কত অসহায় মানুষ ক্যাম্পে জীবন যাপন করে,
সেখানে এসে হঠাৎ করে, এদের তো ভাগ্য ভালো যে এদের ক্যাম্পে রাতে অ্যাটাক হয় না। আফ্রিকার ক্যাম্পগুলোতে রাত্রে একটা গ্রুপের উপরে এসে রাত্রেবেলা দা ছুরি নিয়ে হামলা করে, কাইটা কোপায় টোপায় দিয়ে ফেলে দিয়ে চলে যায়। তো এখানে সেই যে এই পরিস্থিতিতে এখন এই মানুষগুলো আমাদের দেশে আছে, আমরা যেন এমন একটা মাইন্ডসেট আবার গড়ে না তুলি যেভাবে হোক এদের পিটায় পাঠায় কোথায়, কোনো দেশ নিবে না এটা, কখনো কোনোদিন করবে না এইসব। আপনি দেখেন, আমাকে বিবিসির একজন ফ্রিল্যান্সার, আমি যখন বালুখালী ক্যাম্পে তখন বসে আছে, একটা লাইভ টেলিকাস্ট করছিল সময় টিভি। তো অনুষ্ঠান শেষে সে আমারে বলল যে আমার কাছে অবাক লাগছে, আচ্ছা তুমি একটা বলো তো যে ইউরোপে পুরা কয়েক হাজার শরণার্থী নিয়ে ইউরোর কাউন্সিল কতবার যে বৈঠকে বসেছে যে কে কজন নেবে, আর তোমাদের দেশে এই যে 10 লক্ষের উপরে মানুষ আশ্রয় দিয়ে, কারো হাতে দেখতে চাল, এতটুকু চাল নিয়ে যাচ্ছে, কেউ এটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, কেউ এটা নিয়ে যাচ্ছে, কেউ এটা নিয়ে যাচ্ছে। এটা এক অবাক কাণ্ড, তোমাদের স্পিরিট। তো আমাদের সম্পদ হলো আমাদের সেই স্পিরিট, আমাদের স্পিরিট গুলো যেন নষ্ট না হয়ে যায় খামাখা। আপনি আজকে না হোক, কালকে হোক, পরশু হোক, হ্যাঁ অনেকেই বলবে যে ওই কুতুপালংয়ের মানুষ, কক্সবাজারের মানুষ অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে। সেটা প্রশ্ন আসবে, তাদেরকে আমরা কিভাবে ফিনান্সিয়ালি তাদের লাইফটা ভায়াবল করার জন্য, একটু কমফোর্ট দেওয়ার জন্য কি কি জিনিস করা যায়, সেই জিনিসগুলো তো আমাদের এখন গবেষণার বিষয়। যে এই মানুষগুলোকে আর্থিকভাবে আমাদের সহায়তা দেওয়া উচিত, এই মানুষগুলোকে আমাদের চাকরি বাকরির একটা ব্যবস্থা করা উচিত, এই মানুষগুলোকে সহায় সম্পদ যেগুলো নষ্ট হয়েছে, সে কাঠ কাটতে পারতো, বাঁশ কাটতে পারতো, তার গরুটাকে একটা পাশ্চার ছিল, সে তার একটা গোচারণ ভূমি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, গরুটা সে পালতে পারতেছে না, গরুর দুধটা সে বিক্রি করতে পারতেছে না। এগুলিকে আমরা কিভাবে সাপোর্ট দিব, এই জিনিসগুলো এখন সরকারের সামনে আমরা তুলে ধরতে পারি। হ্যাঁ, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারি, স্বেচ্ছাসেবী সংস্থা যারা হোটেলে ওখানে বসে বসে $100, $200, $300 পার ডে দিচ্ছে, আর $100 দিলে একটা পরিবার পুরো চলতে পারে কক্সবাজার এলাকায়, তাহলে সেখানে তাকে বলতে হবে তুমি তোমার এত খরচ না করে তুমি এদেরকে সাপোর্ট দাও। রোহিঙ্গাদের যেমন সাপোর্ট দিচ্ছ তোমরা বা আমাদের সরকার, এই মানুষগুলোকে এখন আমাদের সাপোর্ট দেওয়ার সময় আসছে, তাহলে তারাও হয়তো এই কষ্টটা থেকে পরিত্রাণ পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের উপরে শেষ পর্যায়ে এসে গেছি। ডক্টর রহমান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে এবং আপনি দর্শকের উদ্দেশ্যে যদি আর কোনো বক্তব্য থাকে আপনি পুরোটাই শেষ করবেন। সেই প্রশ্নটি হচ্ছে, রোহিঙ্গারা ফিরে যাওয়ার 7টি শর্ত দিয়েছে, আপনি নিচে ওয়াকিবহাল রয়েছেন, এই শর্তগুলো পূরণ করে আদৌ কি তাদেরকে ফিরিয়ে নেওয়া সম্ভব? এবং যে কথাটি মেজর এমদাদও উল্লেখ করলেন, সব মিলিয়ে আপনার একটি সারসংক্ষেপ আলোচনা আছে। আমি খুব সংক্ষেপে বলছি। এখানে রোহিঙ্গারা দাবি দিয়েছে 7 দফা, এটা গত বছর ছিল 5 দফা। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যদি 50 টাকা দরকার আপনি 100 টাকা চাইবেন, আপনার যদি 500 টাকা দরকার আপনি 600 টাকা 700 টাকা চাইবেন, অর্থাৎ দাবি সবসময় বেশি দেওয়া হবে। কিন্তু আমি যেটা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের সাথে আমার মানে এক ধরনের যোগাযোগ, আমি কাজ করছি, গবেষণা কাজ করছি, আমার নিজের ফাইন্ডিংস হচ্ছে এরকম যে 3টা জিনিস মানে যদি মোটামুটি এনশিওর করা যায়, যেটাকে আমি লিখেছি বিভিন্ন জায়গায়, আমার লেখাগুলিতে আছে। একটা হচ্ছে সোশ্যাল সেফটি, তার নিরাপত্তা দিতে হবে, এটা হচ্ছে নাম্বার 1 আমি ধরছি। আর একটা হচ্ছে তাকে একটা লিগ্যাল রিকগনিশন দিতে হবে। সে তো মানে রোহিঙ্গা পিপল ডু নট বিলং টু এনি স্টেট, তারা বাংলাদেশে বলছে তারা হচ্ছে অবৈধ বর্মাইয়া, আর বার্মায় বলছে অর্থাৎ মিয়ানমারে বলছে তারা অবৈধ বাঙালি। তাদের তো কোনো তাদের লিগ্যাল তাকে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আছে 2 নাম্বার। তারপরে হচ্ছে যেটা জরুরি হচ্ছে একটা হিউম্যান ডিগনিটি। এই 3টে টার্ম আমি ইউজ করছি আমার প্রচুর লেখায়, যে লিগ্যাল রিকগনিশন, সোশ্যাল সেফটি, হিউম্যান ডিগনিটি। এই 3টা যদি একটা মোটামুটি এনশিওর করা যায়, তাহলে অনেক মেজরিটি রোহিঙ্গা মানে চলে যাবে বলে আমি অনেকের সাথে যাদের সাথে কথা বলেছি, মেজরিটি আমাকে বলেছে যে আমরা আমাদের দেশে চলে যেতে চাই যদি এটা করা সম্ভব হয়। তো আমার কাছে মনে হয় 7 দফা দাবি, এগুলোকে যদি আপনি মোটামুটি নেন তাহলে 3 দফার মধ্যে আনা যাবে। তাকে নাগরিকত্ব দিতে হবে, তার জীবন নিরাপত্তা দিতে হবে, মানবিক মর্যাদা দিতে হবে। এই 3টা হলেই তারা মিয়ানমারে ফিরে যাবে। এটা শেষ করবো এটা বলে, পুরো এই পুরো এপিসোডে যে রোহিঙ্গাদের নিয়ে আমরা কথা বলছি, এখানে আমাদের এখন একটা স্ট্যান্ড হবে বাংলাদেশের, এবং আমরা যারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করি বা রোহিঙ্গাদের প্রতি কম্প্যাশনেট, এখানে আমাদের দায়িত্ব হবে যে মূলত অপরাধের কাঠগড়ায় দাঁড় করে দেবে মিয়ানমারকে। কারণ মিয়ানমার হচ্ছে এই প্রবলেম ক্রিয়েট করেছে, তারা স্রষ্টা, আর আমরা হচ্ছে ভিকটিমস, বাংলাদেশের ভুক্তভোগী। সুতরাং মিয়ানমারকে দাঁড় করাতে হবে 1 নম্বরে কাঠগড়ায়, 2 নম্বরে দাঁড় করাতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে,
তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে বারবার। এইটা হচ্ছে মানে আমার মনে হচ্ছে 2 নম্বর, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমাদের কাট করে দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি আরেকটা পয়েন্ট দেবো, সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে অপরাধী হিসেবে অপরাধী কাট করে দাঁড় করানো যাবে না। হ্যাঁ, রোহিঙ্গাদের মধ্যে অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, এটা হতে পারে। 13 লক্ষ রোহিঙ্গার মধ্যে তো সবাই তো এর মধ্যে, আপনি শুধু রোহিঙ্গা কেন, আপনি যদি 13 লক্ষ আমেরিকান নেন, 13 লক্ষ ব্রিটিশ নেন, 13 লক্ষ বাঙালি নেন, ইন্ডিয়ান নেন, আপনি দেখবেন এর মধ্যে কিছু মানুষ দুষ্ট থাকবে, কিছু একটু বদমাজি থাকবে, কিছু একটু খারাপ চরিত্র থাকবে, সবাই তো একরকম নয়। ফলে এদের মধ্যেও একটা সংখ্যা আছে যারা নানানভাবে অপরাধে জড়িয়ে পড়ছে, এটা সত্য। কিন্তু রোহিঙ্গাদেরকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। আবার সাথে সাথে স্থানীয় জনগণ এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা চেঞ্জিং, যে একটা পাবলিক ডিসকোর্স তৈরি হয়েছে, এন্টি রোহিঙ্গা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটাকেও একেবারে অসম্মান করা যাবে না। কারণ রোহিঙ্গাদের এই ম্যাসিভ প্রেজেন্সের কারণে যে উকিয়া টেকনাফের মানুষ এবং বৃহত্তর কক্সবাজারের মানুষ একটা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা সত্য। ফলে আমাদের পুরো ব্যাপারটাকে দেখতে হবে এরকম করে যে ব্লেম গেম এগুলোর বাইরে গিয়ে আমাদের সবাইকে সম্মিলিত ভাবে যে আমরা কি করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, রোহিঙ্গাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে এবং তার নাগরিক অধিকার দিয়ে মিয়ানমারে ফেরত পাঠাতে পারি। সেই জন্য যা যা করণীয় আমাদের সেটাই করতে হবে। এটি আমার শেষ বক্তব্য। ধন্যবাদ আপনাকে। মেজর এমদাদ, আপনি সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবেন? আসলে আপনাকে এবং ডক্টর রহমান নাসিরকে প্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি সুযোগ করে দিয়েছেন এখানে কথা বলার। আর ডক্টর নাসির ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু আজকে সত্যি সত্যি আমি অনেক কিছু জানতে পেরেছি। আমার একটা এখন সুবিধা হবে, আমি ওনার সাথে এখন কনস্ট্যান্ট আমরা একটা কন্ট্যাক্টে থাকবো, যোগাযোগ থাকবে আশা করি আর কি। এটা একটা আমার জন্য পাওনা। আর দর্শক যারা এই অনুষ্ঠানটা শুনেছেন, হয়তো তারা যদি সামান্যতম এই ব্যাপারে যে বিষয়টা আপনি তুলে এনেছেন সামনে, এটা আমাদের জন্য ইজ এ বার্নিং ইস্যু, আমাদের দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য একটা বার্নিং ইস্যু। এটা আমরা হয়তো নিরাপত্তার দিকটা আলোচনা করি নাই, এটা যে নিরাপত্তার কি ধরনের একটা বলকানিক একটা ইস্যু হয়ে আছে, এটা যে একটা বারুদের স্তূপ হয়ে আছে, এখানে যে কেউ এটাকে যদি, এই যে আমি কালকে একটা জায়গায় বলছিলাম যে এই যে ওয়া কোকান এদের সাথে আরাকান আর্মির যে অ্যালায়েন্স, যেটা নর্দার্ন অ্যালায়েন্স, যেটা এখন ব্রাদারহুড হয়েছে, এরকম যদি কোনো একটা স্মার্ট মুভে রোহিঙ্গারাও জড়িয়ে পড়ে, সো যেটা কোফি আনান যেটা প্রেডিক্ট করেছেন, ইটস গোয়িং টু বি আ ভেরি ফার্টাইল ল্যান্ড ফর মিলিটেন্সি, মিলিটেন্সি। তো সেই সমস্ত জিনিসগুলো যদি এখানে হয়, ইটস ভেরি আনপ্লিজেন্ট, ইট ইজ গোয়িং টু বি ভেরি আনপ্লিজেন্ট। বাংলাদেশ যেটা সেখানে কোনো ধরনের কিছুতেই কোনো ভূমিকা পালন না করেও সেখানে বাংলাদেশকে হয়তো জড়িয়ে পড়তে হবে এইসব জিনিসগুলো সামলানোর জন্য। আমরা সবাই জানি, দর্শকরা জানেন যে বাংলাদেশ সরকারকে তার সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ সেখানে ক্যাম্প ম্যানেজমেন্টে লাগিয়ে রাখতে হয়েছে। পুলিশ বাহিনী সেখানে, র্যাব সেখানে, তাদের এইসব কোনো ধরনের অসামাজিক বা কোনো ধরনের মাদক চোরাচালান, মানব চোরাচালান, পাচার, এই সমস্ত কোনোতে জড়িয়ে পড়ছে কিনা সেই সমস্ত জিনিসগুলো দেখছে। আমাদের প্রশাসনিক ব্যবস্থা সেখানের মধ্যে আমাদের একটা বিরাট একটা অংশ সেখানে এনগেজ হয়ে আছে। আমাদের ডিপ্লোম্যাটিক যে কোর, সেখানে অনেকগুলো দেশে আমাদের ডিপ্লোম্যাটরা, আমাদের অ্যাম্বাসাডাররা এইসব জিনিস নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। জাতিসংঘে আমরা আমাদের নিজস্ব ইস্যু নিয়ে যেখানে অনেক কিছু আমাদের করার আছে, বলার আছে, আমাদের যেখানে ইকোনমিক ট্রেড নিয়ে যেখানে আমাদের ডিপ্লোম্যাসি করার কথা, সেসব ক্ষেত্রে আমরা রোহিঙ্গাদের বিষয় নিয়ে আমাদেরকে অনেক সময় আমাদের সময় ব্যয় করতে হচ্ছে, অনেক কিছু আমাদের মাইন্ড। অন্যদিকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের ধর্মীয় যে একটা সহনশীলতা, আমাদের মধ্যে যে মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, সেটার উপর কিন্তু এক ধরনের আঘাত এই জিনিসগুলো করে যাচ্ছে। যারা দর্শকরা যারা শুনছেন, তারাও মনে মনে হয়তো বলবেন, অনেকেই একসময় এমনও প্রশ্ন আসছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে বিরাজিত, সেগুলোর উপর আমাদের মাইন্ড, আমাদের সাইকিক ওয়ার্ল্ডের উপরে এগুলো কিন্তু আঘাত হানছে। যে এরা কি মুসলিম বলে এদেরকে তাড়ানো হয়েছে, এরা কি রোহিঙ্গা বলে এদেরকে তাড়ানো হয়েছে, এই সমস্ত জিনিস আমাদের তরুণ সমাজের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করে যাচ্ছে, যেটা আমাদের জন্য জাতি হিসেবে সমূহ ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কারণ আমাদের জাতি, আমরা যেভাবে চাই, আমাদের যেরকম প্যারিটি আছে, একটা রিলিজিও প্যারিটি, মানুষের মধ্যে মানুষের প্রতি সহমর্মিতা, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ,
মানুষের জন্য মানুষের ফিলিংস, অনুভূতি, সেগুলোর উপর কিন্তু আঘাত হেনে যাচ্ছে এগুলো। কারণ যেমন আমি দেখেছি একটা ছেলে, যখন বাচ্চা ছেলে আমার সামনে আমার গাড়ির পাশে, কাছের পাশে এসে তার পাটা এমনি করে ধরে আছে, দেখাচ্ছে আমাকে। Being a military officer, I understood that he is heated by the landmine. আমার মনোজগতে এক ধরনের সেটা প্রচন্ড এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যে একটা মানুষ যেখানে যুদ্ধে যে মাইন্ড ব্যবহার করা হয় সেই মাইন্ড পেতে রেখেছি, আর এই 14-15 বছরের একটা ছেলে তার পাটা উড়ে গেল, সেই সারা জীবন তার এই ছেলেটার জীবন কোথায় যাবে, কে এই দায়িত্ব নিবে তার? এই যে মাইন্ড সাইকিক ওয়ার্ল্ডের মধ্যে পরিবর্তন আসছে মানুষের, এটা কিন্তু আমাদের জন্য অশুভ, খুব ক্ষতিকর জিনিস এগুলি মানুষের জীবনে। আমার শান্তিপূর্ণ জীবনে আঘাত করার কারো অধিকার নেই, কিন্তু তারা মিয়ানমার আমাদের উপরে সেই সব জিনিসগুলো জড়িয়ে দিয়েছে। আজকে বিশ্ব সম্প্রদায়কে আমি যেখানে সুযোগ পাই, আমি ব্যক্তিগতভাবে বলি যে আমরা অর্থনৈতিকভাবে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মানবিকভাবে, মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটার ক্ষতিপূরণ তোমরা কোনোদিন করতে পারবে না। সুতরাং দর্শকদের কাছে আমার এটাই আবেদন থাকবে, আপনারা মানসিকভাবে, মানবিকভাবে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করবেন, বিচার করবেন। আমরা সেই দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদেরকে অনেকেই প্রশ্ন করছেন, আমি এখানেও দেখছি টেলাতে, যে কতদিন তারা আমাদের এই বার আমাদের বহন করতে হবে। আমরা যতদিন এটার একটা সমস্যার সমাধান না হচ্ছে, সম্মানজনক একটা সমাধান না হচ্ছে, আমরা ততদিন হয়তো এই কষ্ট বহন করে বেড়াবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুইজনকে, বিশ্বত মেজর আমদাদুল ইসলাম এবং আমাদের সাথে যুক্ত ডক্টর রহমান নাসিরউদ্দিন। আজকের অনুষ্ঠানকে আপনারা দুইজনই আসলে মূলত সমৃদ্ধ করেছেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকেও আমরা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি। অন্য একটি পর্বে আপনাদের সাথে, এই অতিথিদের সাথে অবশ্যই দেখা হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে সুন্দর সুস্থ জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই নিরাপদ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।